আমার ভূত এফএম পেজ থেকেও কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দিব। সো সেই পেজটা আপনি পাবেন এবং সেইখানে আপনি গিয়ে আপনার যে কোনো প্রশ্ন চাইলে SMS করে জানাতে পারেন, চাইলে আপনি সেখান থেকেও জানাতে পারেন। তো এই হচ্ছে ঘটনা এবং আশা করছি যে আপনাদের সাড়া পাবো এবং আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এখন দারুণ কিছু ঘটনা নিয়ে প্রথম আমি মানে আপনাদের সামনে আমি যাকে উপস্থাপন করব তিনি আমাদের আফনান ভাই, এবং তারপরে আরো একজন এসছেন আমাদের ঢাকার বাইরে থেকে অনেকে এসছেন, দুই একজন আজকে তাদের সাথে কথা বলবো আমরা। ইনফ্যাক্ট যিনি তুরাশির যাকে নিয়ে এসছেন তারা এর কেউই ঢাকায় থাকেন না। যাই হোক, আমরা চলেছি আফনান ভাইয়ের কাছে এবং তার প্রথম ঘটনা আমরা শুনে আসবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আজকে এপিসোডটা অনেক অন্যরকম হবে। আমি নিজেও আজকের এপিসোডটার বিষয়ে খুবই এক্সাইটেড রাসেল ভাই। তো শুরু করছি আজকে আমার প্রথম ঘটনা। আজকের যে ঘটনাটি আমি শেয়ার করব, উনি যার সাথে যিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে আমার এক স্টুডেন্ট আর কি, তার দাদার সাথে ঘটেছিল ঘটনাটি। তো 1971 সালের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি হলো গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকার। যারা গোপালগঞ্জে থাকেন ওই গোপীনাথপুর এলাকাটা অবশ্যই মানে চিনে থাকবেন আর কি। তো অবশ্যই মানে জানা, হয়তো আমি বললে সেই জায়গাগুলো চিনে ফেলতে পারেন। যাই হোক, তো আমার ওই স্টুডেন্টের যে দাদা, উনি পেশায় ছিলেন আসলে ওই বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখি যে অনেকে ঢাক বা ঢোল বাজান, এই টাইপের কিছু লোক থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশন গুলোতে, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অকেশন গুলোতে এনাদের ডাক পড়ে এবং বিভিন্ন শ্মশানে বা বিভিন্ন জায়গায় যখন মৃতদেহ পোড়ানো হয় তখনও ওনারা ওই জায়গাগুলোতে যান এবং ওই ঢাক ঢোল বাজান তাদের ধর্মীয় বিধিবিধান অনুসারে আর কি। উনি ওই প্রফেশনেই যুক্ত ছিলেন। তো একদিন গভীর রাত্রে হঠাৎ 3-4 জন লোক আসলেন ওনার বাসায় আসার পরে ওনাকে ডাকাডাকি করলেন। ডাকাডাকি করার পর বললেন যে এরকম নদীর ঘাটে একটি লাশ আছে, একটু যেতে হবে আমাদের সাথে, আপনি ওখানে গিয়ে আপনার যে কাজগুলো সেগুলো একটু করবেন, আর সবকিছু ওখানে সব ওকে আছে, আপনি শুধু আমাদের সাথে যাবেন। তখন উনি ওই লোকগুলাকে চিনছিলেন না। উনি বলেন তোমাদের বাড়ি কোথায়, কোন গ্রামে? তখন ওনারা একটা গ্রামের নাম বলেছেন, উনি এই গ্রামের লোক, মানে ওই গ্রামটার নামও কখনো শোনেননি। এখন যেহেতু ওনারা খুব বারবার রিকোয়েস্ট করছিলেন, সুতরাং উনি সেখানে যাওয়ার জন্য মানে মনস্থির করলেন এবং ওনাদের সাথে সেখানে গেলেন। সময়টা মানে রাতটা ছিল, ওই সময়টা ছিল শীতকাল এবং জ্যোৎস্না রাত ছিল, মোটামুটি পথঘাট সব বোঝা যাচ্ছিল। নদীর ঘাটে গেলেন, ওখান থেকে বেশ দূরে নদীর ঘাটটা ওনার বাসা থেকে। তো যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে আছে, একটা ডেড বডিও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে মৃতদেহ পোড়ানোর সময় তো অনেক খড়ি নিয়ে আসতে হবে সেখানে, কিন্তু আশেপাশে কোনো খড়ির কোনো চিহ্নই নাই। জাস্ট ডেড বডিটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, একটা তক্তার উপরে ডেড বডিটা রাখা আছে, এটাই। উনি বললেন যে মৃতদেহ পোড়ানো হবে, আপনাদের খড়ি কই? বলে খড়ি লাগবে না। বলে যাও অদ্ভুত ব্যাপার, খড়ি লাগবে না, তাহলে আপনি ডেড বডি পোড়াবেন কিভাবে? বলে সেটা আপনার দেখার বিষয় না, ওটা আমরা বুঝবো। আপনাকে যেই কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছে আপনি সেই কাজটি করবেন। তখন উনি খুব অবাক হলেন। তখন হঠাৎ করে তারা ওনার ওই লোকগুলা নির্দেশ দিলেন যে আপনি আপনার কাজ শুরু করেন, মানে আপনি ঢোল বাজাতে শুরু করেন। উনি খুবই অবাক হয়েছিলেন, কিন্তু তারপরও যখন বারবার ওরা বলছিল একটু ভয়ও পেয়েছেন, উনি ওনার কাজ শুরু করে দিলেন। তখন ওই ঢোল বাজাতে বাজাতে উনি খেয়াল করলেন যে হঠাৎ করে ওই যারা দাঁড়িয়ে ছিল ওনারা হাতে মানে মাটির এক ধরনের পাত্র ছিল, ওনারা একে একে নদীর কাছে যাচ্ছেন, নদীর কাছ থেকে ওই নদীতে ওই পানিটা ভরে নিয়ে এসে ওই মৃতদেহ শরীরের উপরে ঢেলে দিচ্ছেন। আচ্ছা, তো উনি আরো অবাক হলেন যে কি হচ্ছেটা কি এখানে, যে এরকম ঘটনা কেন ঘটছে, উনি কিছুই বুঝতে পারছিলেন না। উনি হঠাৎ খেয়াল করলেন এই যে পানি ঢালা হচ্ছে এবং ওই জ্যোৎস্না রাতে বোঝা যাচ্ছে, ওনাদের কাছে আলো ছিল, যে ওই ডেড বডি থেকে মাংসগুলো খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার আছে, ডেড বডি থেকে মাংস, ওই পানি ঢালছে আর ডেড বডি থেকে মাংসগুলো খুলে নিচে পড়ে যাচ্ছে এবং মাংসগুলো পানিতে ধুয়ে দিয়ে আবার নদীর ভিতরে চলে যাচ্ছে। তো এরকম ঘন্টাখানেক করার পর উনি মানে দেখলেন যে ওই সাদা কাপড়টা একদম ওই কাঠের যেই পাটাতনের উপর বডিটা শোয়ানো ছিল, সাদা কাপড়টা একদম কাঠের পাতাটার সাথে মিশে গেছে, মানে সাদা কাপড়ের নিচে আর কিছুই নেই, সব ওই পানিতে ধুয়ে চলে গেছে। যখন এটা শেষ হয়ে গেল তখন ওই লোকদের মধ্যে থেকে একজন এসে ওনাকে একটা পুটলি দিলেন, কাপড়ের একটা পুটলি দিয়ে বললেন যে তুমি কষ্ট করে এখানে আসছো, এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার এবং পারিশ্রমিক, এটা তুমি নিয়ে যাও। উনি পুটলিটা হাতে নিয়ে দেখলেন যে বেশ ভারী,
এবং মনে হচ্ছে ভিতরে পাথর জাতীয় কিছু আছে, এই টাইপের মনে হচ্ছিল আর কি ওনার কাছে। তখন বলে এটা তুমি বাসায় গিয়ে খুলবা। উনি কেয়ার করা মানে হাঁটা ধরলেন, বললেন যে আমার সাথে কি একটু এগিয়ে দিয়ে আসবেন? বলে না, আমরা কেউ যেতে পারবো না, তুমি একাই যেতে পারবা। তখন উনি কেয়ার করা একা একাই হাঁটা শুরু করলেন। হঠাৎ করে কিছুদূর এগিয়ে চিন্তা করে একটু পিছন দিকে তাকিয়ে দেখি তো কি অবস্থা। পিছন দিকে উনি তাকিয়ে দেখলেন যে ওখানে কিচ্ছু নাই, মানে ওখানে যে কিছুক্ষণ আগে অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল, একজন লোক নাই। তবে ছোট ছোট বাচ্চা আকৃতি কিছু, মনে হচ্ছে কিছু বাচ্চা ছায়ার মতো দেখা যাচ্ছে, ওরা ওখানে কিছু ছোটাছুটি করছে। তখন উনি খেয়াল করলেন ওই বাচ্চাগুলো যখনই টের পেয়েছে যে উনি পিছন দিকে তাকিয়েছেন, উনি দেখলেন ওই বাচ্চাগুলো দৌড়ে নদীর মধ্যে চলে গেল। কোথায় গেল উনি আর কিছুই বলতে পারেন না। উনি ওই দৃশ্য দেখে খুবই ভয় পেয়েছেন। উনি চিন্তা করেন কি হচ্ছে কি আমার সাথে, এতদিন ধরে এই পেশার সাথে আছি, কখনো তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা এই টাইপের লাশও তো আমি কখনো পুরানোর সময় এই ধরনের ঘটনা ঘটে কখনো দেখিনি। যাই হোক, উনি খুব ভয় পেয়ে যান। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে উনি ওই পুটলিটা একটা জায়গায় রেখে উনি ঘুমিয়ে পড়েন। তো সকালে উঠে চিন্তা করে আসলে দেখি ওই পুটলির মধ্যে কি আছে। তো পুটলিটা খুলে ওনার মেজাজটা খুব গরম হয়ে যায়। দেখে যে পুটলির মধ্যে বড় বড় কিছু দাঁত আছে, বড় বড় দাঁত, মাড়ির দাঁত। মাড়ির দাঁত। তো উনি চিন্তা করেন এগুলো মনে হয় গরু বা মহিষের দাঁত হবে। এবং উনি চিন্তা করেন এত কষ্ট করে রাতের বেলা গেলাম, এত ঘটনা ঘটলো, এরা এইরকম একটা আমার পারিশ্রমিক হিসেবে একটা নিষ্ঠুর রসিকতা করলো। তো উনি মানে মেজাজটা ওনার খুব গরম হয় এবং উনি রাগ করে, ওনার বাসার পাশে ছোট্ট একটা ডোবা ছিল, একটা পচা ডোবা, উনি রাগ করে ওই পুটলিটা ওই পচা ডোবাতে ফেলে দেন এবং মনে মনে তাদেরকে খুব গালি দিতে থাকেন যে এই ধরনের একটা ঘটনা আমার সাথে ঘটালে এত কষ্টের পারিশ্রমিক এইভাবেই তারা দিল। তো যাই হোক, একদিন, 2 দিন, 3 দিনের দিন হঠাৎ একটা সমস্যা সৃষ্টি হয়। উনি মানে রাতের বেলা শুনছিলেন যে রাসেল ভাই, ওই পুকুরে যদি মাছ থাকে, মাছগুলো যদি পানিতে নড়াচড়া করে বা শব্দ করে, এক ধরনের শব্দ হয় কিন্তু মাছের শব্দ। তো উনি রাতের বেলা শুনছিলেন ওনার পাশের ওই ডোবা থেকে মনে হচ্ছে যে বড় বড় কিছু মাছ আছে, এরকম শব্দ করছে। তো উনি চিন্তা করেন যে এই ডোবাতে তো কোনো মাছ থাকার মানে কথাই না, মানে কিছুই নাই, ওখানে একটা পচা ডোবা, ওখানে মাছ বেঁচে থাকারই কথা না, এখানে মাছ আসলো কোথা থেকে বা এরকম শব্দ হয় কিসে থেকে। উনি সকালবেলা গেলেন, চিন্তা করলেন যে আমি একটু বড়শি ফেলে দেখি আসলে এখানে মাছ টাছ আছে কিনা। তো বড়শি ফেললেন, অনেকক্ষণ বড়শি ফেলার পরও একটা বারের জন্য বড়শিতে কোনো মাছের কোনো মানে ঠোকা দেয় নাই, কিছুই হয়নি, মানে বুঝলেন যে এখানে কিছুই নেই। মনে করছেন হয়তো বা মনের ভুল। কিন্তু প্রতি রাত্রেই এই একই ধরনের শব্দ উনি পাচ্ছিলেন। এবং শুধু উনি পাচ্ছিলেন না, আশপাশ থেকে কয়েকজন প্রতিবেশী বলেছে কি ব্যাপার, তুমি তোমার ডোবায়, এই পচা ডোবায় মাছ ছাড়লা কবে? মাগুর মাছ ছেড়েছো না কি মাছ ছেড়েছো, আমাদের কিন্তু কিছুই বললে না খাওয়ানোর ভয়ে। এরভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে রসিকতা শুরু করলো। তখন উনি বলছেন যে না, আমি তো এটা কিছু ছাড়ি নাই। তো এটা নিয়ে খুব মনের ভিতরে কিউরিসিটি জাগলো। উনি চিন্তা করলেন যে যেহেতু দিনের বেলা মাছের অস্তিত্ব পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায়, উনি রাতের বেলায় বড়শি নিয়ে মাছ ধরতে যাবেন ওখানে। উনি রাতের বেলা যখন রাতের বেলা মাছের শব্দ শুনেছেন যে শব্দ হচ্ছে, উনি একটা বড়শি নিয়ে এবং আলো নিয়ে ওখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন সত্যি মাছের মানে নিচ থেকে ওই মনে হচ্ছে যে পানি নড়াচড়া করছে, এরকম শব্দ মানে এরকম দেখা যাচ্ছে ওখানে। উনি দেখে নিজেও খুব অবাক হলেন এবং বড়শি ফেললেন ওখানে। বড়শি ফেলার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ওনার বড়শিতে টান অনুভব করলেন উনি, এবং প্রচন্ড শক্তি দিয়ে মনে হচ্ছে যে ওনার বড়শিটা কেউ নিচ দিকে টানছে। উনি অনেক চেষ্টা করলেন, মনে করলেন যে হয়তো বড় ধরনের কোনো মাছ উনি পেয়েছেন। অনেক চেষ্টা করার পরে বড়শির মাঠটা উঠে আসলো এবং উনি দেখলেন ওই বড়শিতে রাসেল ভাই যে দাঁতগুলো উনি পেয়েছিলেন এর একটা দাঁত উঠে এসেছে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি তখন তাড়াতাড়ি বড়শি টড়শি ওই পানিতে ফেলে দিয়েই উনি দৌড়ে বাসায় চলে আসেন। বাসায় এসে তাড়াতাড়ি উনি শুয়ে পড়েন এবং এই ঘটনা কাউকে উনি বলেননি। আচ্ছা, পরের দিন মানে ওই রাত্রেই উনি আবার স্বপ্নে দেখছিলেন যে কেউ ওনাকে বলছে যে তোকে একটা মূল্যবান জিনিস দিলাম, কিন্তু তুই তার এই মর্যাদা দিলি, তোকে যে একটা উপহার দিলাম তুই তার এই মর্যাদা দিলি, তুই এরকম একটা জায়গায় এটা ফেলে দিলি, তো মানে অবশ্যই তোকে এর জন্য সাজা পেতে হবে। এইভাবে উনি স্বপ্নে শুধু একদিন এটা দেখেছিলেন। তো যেদিন দেখেছেন, পরের দিন সকালবেলা হঠাৎ করে উনি, ওনার 14-15 বছর বয়সী একটা ছেলে আছে, তো বলে ওনার স্ত্রী বলছে সকাল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। মনে করছে মানে দুরন্ত ছেলে হয়তো বা আশেপাশে কোথাও গিয়েছে, কিছুতেই মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছেই না। সন্ধ্যার দিকে ওই ডোবা থেকে ওই ছেলের লাশটা ভেসে ওঠে এবং অদ্ভুত ব্যাপার, ওই ডোবাটা কিন্তু ছিল একটা অগভীর এবং ওই ছেলেটার বয়স তো 14-15 ছিল, তার বড় জোর বুক পানি পর্যন্ত হবে সেখানে পানিতে, ওখানে তার ডুবে যাওয়ার কথাই নেই এবং তার ছেলে যথেষ্ট ভালো সাঁতার জানত।
ওখানে মারা যাওয়ার তার কথাই না। তো উনি এটা খুবই ভয় পেয়ে যান, এবং ছেলে হারানোর শোক, তারপর এই ধরনের অদ্ভুত ঘটনা, এটা ওনাকে খুব মানে কাতর করে তোলে। উনি ওনার ধর্মের একজন ভালো সাধু গোছের একজনের সাথে কাছে গিয়ে পরামর্শ নেন যে এই ঘটনার ডিটেলস সবকিছু খুলে বলেন। তখন উনি বলেন যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, আসলে এরা কেউ মানুষ ছিল না, তোমাকে উপহার হিসাবে জিনিসগুলো দিয়েছিল, তোমাকে ওই উপহারগুলো তোমার ওই খারাপ জায়গাতে, বিশেষ করে নোংরা জায়গাতে ফেলাটা উচিত হয়নি। তো যাই হোক, একটা কাজ করো, ওই জায়গাটা ভরাট করে ফেলো। তো ঠিক আছে, মাটি টাটি ফেলে ওই জায়গাটা ভরাট করে ফেলা হলো। ভরাট করে ফেলার পরে এরকম কয়েকদিন ভালো যাচ্ছিল, কোনো সমস্যা টমস্যা হচ্ছিল না। একদিন উনি পাশের গ্রামের থেকে পূজা অর্চনা শেষ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তো ওনার স্ত্রী চিন্তা করছিলেন যে স্বামী বাড়িতে আসার পর মানে গরম খাবার দিবেন, এই জন্য একটু দেরিতে রান্না করবেন। ওনার স্ত্রীর প্ল্যানিংটা ছিল এরকম। তো যখন ওনার স্বামী বাড়িতে আসলেন, তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দ্রুত খাবারটা বসিয়ে দিচ্ছি। তো উনি দেখলেন যে ওনার স্ত্রী রান্নাঘরে মানে খাবারের আয়োজন করছে। তো উনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তো উনি জানতেন যে ঘরের মধ্যে ওনাদের ছোট্ট শিশু বাচ্চা আছে, বাচ্চাটা ওখানে মানে শুইয়ে রাখা আছে, সে ঘুমাচ্ছে। উনি ঘরে ঢুকে দেখলেন যে ওই বাচ্চাটি ওখানে নেই, কিন্তু ওই জায়গাতে কেউ একজন মানে বসে আছে, বড় পূর্ণবয়স্ক একজন কেউ মনে হচ্ছে বসে আছে, কিন্তু তার পুরো শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা বা কাঁথা দিয়ে ঢাকা। এবং আমরা যেমন পড়ার সময় বিভিন্ন সামনে পিছনে দুলি আর কি, পড়ার সময় এরকম আমরা অনেক সময় মানে ঢুলে ঢুলে পড়ি, ওরকম মনে হচ্ছে ঢুলছে সে। উনি চিন্তা করলেন এটা কে। উনি অত সাত পাঁচ না ভেবে উনি কাঁথা ধরে মানে টান দেন যে কাঁথাটা সরিয়ে ফেলেন, যেটা কে এখানে বসে আছে। সরানোর সাথে সাথে উনি দেখেন ওনার স্ত্রী ওখানে বসা, এবং চুলগুলা এলোমেলো, এবং ওনার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলেন, বাকিটাকেও নিয়ে গেলাম। এইটা বলা মাত্রই ওই ওনার যে জানালা ছিল খোলা, জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যান। এটা অদ্ভুত ব্যাপার যে এইভাবে কোনো মানুষের বের হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যান। এবং ওখানে ওনার দেখে ওনার সন্তানও সেখানে নেই। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, ওনার স্ত্রী ফিরে আসে ঘরের মধ্যে, এসে দেখে সন্তানও নাই, কিছুই নেই। ওনারা তো মানে খুব খোঁজাখুঁজি করেন, মানে অনেক সাধু সন্ন্যাসী ধরেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো রহস্য, কোনো কোল কিনারা করতে পারে নাই। অনেকেই বলেছে হ্যাঁ সন্তানকে ফেরত নিয়ে আসা যাবে, কিন্তু কেউ এইটার কোনো সমাধান করতে পারে নাই। যাই হোক রাসেল ভাই, ওই এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যখন মার্চ মাসের যে উত্তাল সময়টা চলে আসে, তখন বঙ্গবন্ধুর ডাকে মানে বাঙালিরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন ওই গোপালগঞ্জে যখন মিলিটারি ঢুকে পড়েছিল, তখন ওনারা এই দেশ ছেড়ে মানে ওয়েস্ট বেঙ্গলে চলে যান আর কি। যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, ওখানে ওনাদের অনেক আত্মীয় স্বজন ছিল, ওনারা ওখানে চলে যান। তো চলে যাওয়ার পর যুদ্ধ শেষে আবার ওখানে ফিরে আসেন, মানে আবার গোপালগঞ্জের ওই গোপীনাথপুরে ওনারা ফিরে আসেন। ফিরে আসার পর ওখানে যারা স্থানীয় ছিল, তখন তারা পরামর্শ দিলেন তোমরা এই জায়গাতে আর থেকো না। তখন বললো কেন, কি হয়েছে? তখন স্থানীয় লোকদের কাছ থেকে আর একটা অদ্ভুত একটা গল্প শোনেন যে পাকিস্তানি সেনাবাহিনীর একটা মানে দল এখানে আসে, একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তার অধীনে। ওখানে এসে অস্থায়ী একটা তাবু করে কয়েক রাত্রের জন্য। তো তাবু করার পর সকালবেলা পাকিস্তানি সোলজারদের একজনকে ওই যে জায়গাটাতে আসলে ভরাট করা হয়েছিল, পচা ডোবাটা, ওই জায়গায় একজন পাকিস্তানি সোলজার মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথম দিকে মনে করেছিল এটা হয়তো বা মানে মুক্তি বাহিনীর কেউ এই কাজ করেছে, কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না। তখন এটার কোনো কুল কিনারা করতে পাওয়া যায় নাই যে কিভাবে সোলজারটা মারা গেল। পরের দিন ওই লেফটেন্যান্ট সাহেব মানে কাউকে মানে কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে বলেন যে ক্যাম্পটা এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে থাকা যাবে না। উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, উনি কাউকে বিষয়ে কিছু বলেন নাই, যেহেতু ওনারা কি অবস্থা আছে বাসাটা। তো ওনারা পরবর্তীতে ওখান থেকে মানে এই ঘটনা যখন শুনলেন, ওনারা ওখানে থাকেন নাই, ওনারা ঢাকাতে চলে আসেন। আর এখন রাসেল ভাই আমি যতদূর মানে আমাকে যে বলেছে, ওরা তো দীর্ঘদিন ওখানে যায় না, তবে যতটুকু মানে আমাকে বলেছে যে এখন পর্যন্ত গোপীনাথপুরের ওই যে তার ওই ভিটাটা এখন পর্যন্ত জঙ্গল অবস্থায় আছে, ওখানে কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাবো। ইন দ্য মিন টাইম আমাদের অনেক SMS আমরা পাচ্ছি, অনেকেই কেউ যারা স্টুডেন্ট তারা জানতে যাচ্ছেন যে পড়াশোনা মন বসছে না, অনেকে লিখছেন তার পার্সোনাল লাভ লাইফ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে জানতে যাচ্ছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি, আমি জানি না কয়জনেরটা উনি বলতে পারবেন, কারণ কেউ মানে কয়েকটা জিনিস আমি খুব সহজ করে বলেছিলাম, সেটা হচ্ছে নাম, এইজ, ছেলেদের ক্ষেত্রে বাবার নাম, মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম, এবং
কোথায় থাকেন তিনি আর প্রবলেমটা কি? মুশকিল হচ্ছে কেউ এইজ দেননি, কেউ কোন জায়গায় থাকেন সেটা হয়তো বলেননি, কেউ কি প্রবলেম সেটাও লেখেননি। এখন তারপরেও পাঠিয়েছি। অনেকে আবার লিখেছেন, সেটা মানে যারা লিখেছেন তাদেরটা হয়তো বলতে পারবেন বা অসমানটাও বলতে পারেন, আমি জানি না। আমি অলরেডি তাকে পাঠিয়ে দিয়েছি, তিনি আছেন আমাদের সঙ্গে। দেখা যাক কি হয়। তাকে তিনি হয়তো এসে বলবেন। তো যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী ঘটনায় যাবো। ইন দ্য মেন টাইম আমাদের কিন্তু আপনি SMS করতে বলবেন না। সাইফ আমাদের লিখেছেন, শামীম আমাদের লিখেছেন, দেখতে পাচ্ছি, এবং তিনি লিখেছেন যে ভালো লাগছে। তানভীর আমাদের লিখেছেন। যে সমস্ত SMS আপনারা প্রশ্ন করেছেন বিশেষ কোনো কারণে, সেই সমস্ত SMS গুলো আমি পাঠিয়ে দিচ্ছি আমার কাছে, এবং সেগুলো নিয়ে আমরা পরে আসবো। আপাতত যে সমস্ত SMS আপনারা অন্য প্রসঙ্গে লিখেছেন সেই সমস্ত SMS পড়ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে এরকম অনেকেই, মামুন আমাদের SMS করেছেন, তিনি বলছেন আমাদের দোয়া করো। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, লাস্ট উইক ইন্ডিয়া থেকে অনেক মানুষ একসাথে নিয়ে ভূত FM শুনেছি। আমাদের দেখতে পাচ্ছি এছাড়াও রূপা আছেন, এবং তিনি লাইট অফ করে শুনছেন। মামুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন কিরণ, রুমেন, এবং এছাড়াও স্নিগ্ধা আমাদের সঙ্গে রয়েছেন, লিখেছেন আই লাভ ভূত FM। ফাহিম আছেন আমাদের সঙ্গে। এবং যে যারা এই মুহূর্তে জয়েন করেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আপনারা যারা শুনছেন তাদেরকে বলছি যে গত সপ্তাহে একজন ভদ্রলোক আমাদের এখানে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারেন। যদি একজন তুলারাশি সম্ভব হয়, তার কিছু অলৌকিক ক্ষমতা আছে, তিনি তাই বলেছিলেন। এবং আজকে সেদিন তুলারাশি পাওয়া যায়নি, আজকে একজন তুলারাশির জাতিকে পাওয়া গিয়েছে, এবং তিনি আজকে এসছেন আমাদের এখানে। তো এবং তাকে নিয়ে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। তো আপনারা যারা বিষয়ে ইন্টারেস্টেড তারা প্রশ্ন করতে পারেন। এছাড়াও ফেসবুকে আমি দেখছি যে আমাদেরকে শাহ ওয়াহিদুজ্জামান নয়ন লিখেছেন যে আমি খুবই এক্সাইটেড আজকে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাবরিনা আফরিন লিখেছেন, রাসেল ভাই আমি একজন সৈনিক, আমার কাছে কিছু এক্সপিরিয়েন্স আছে, যদি আপনাদের অফিসের আসার ঠিকানা দিতেন উপকার হতো। আচ্ছা, আমাদের অফিসে আসার চাইতে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই, যে ইমেল অ্যাড্রেসে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স আমাদেরকে জানান, বা আপনার আসার জন্য আপনার যেটা লাগবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, সেটা যদি আপনি আমাদের একটু জানান, এবং যদি জানান যে কোন বিষয়ে আপনি ঘটনা বলতে চান, তাহলে ডেফিনেটলি আমরা আপনার সাথে যোগাযোগ করবো। আমরা সরাসরি কল করে আপনাকে ইনভাইট করতে পারি। আমাদের ঠিকানা তো জানা আপনার জন্য কোনো ব্যাপারই না, তারপরেও আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটা প্লিজ একটু মনে রাখুন, এবং আমাদের ইমেল অ্যাড্রেসে প্লিজ আপনি একটা আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ছোট করে হলো আপনার যে এক্সপিরিয়েন্স সেটা একটু কাইন্ডলি পাঠিয়ে দেবেন আমাদেরকে। সেটি হচ্ছে bhutfm@radio360.fm। এটা আমরা সবচাইতে বেশি চেক করি এবং রেগুলার যেটার সাথে আমরা কানেক্টেড থাকি। BHWTFM@radiofoyt.fm, এবং এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা যদি পাঠিয়ে দেন, ডেফিনেটলি আই উইল কল ইউ ব্যাক। আর যেটা জিনিসটা সেটা হচ্ছে যে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এছাড়াও নীরব আমাদের SMS করেছে, নীরব আল আহসান, রাসেল ভাই কোনজন আমি বুঝিনি। আচ্ছা, ছবির মধ্যে আমি নেই, ছবির মধ্যে আমি নাই ভাই। তবে প্রতিটা ছবি, যে ছবিটা দেখছেন যে ছবিটা আমার তোলা, সেটা একটা ব্যাপার। তো আচ্ছা, আমরা সেকেন্ড ঘটনায় যাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আই এম প্রসেনজিৎ বালা। কোথা থেকে আসছেন? ফ্রম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছি, গোপালগঞ্জ। ওকে, আচ্ছা, আপনি একটা ঘটনা বলছিলেন, সেটা হচ্ছে আপনার সঙ্গে আসলে 1 মিনিট আগে, আজ আপনি হয়তো ভুলে গেছেন, আজ 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। আজ এই দিনে তাকে গভীরভাবে স্মরণ করছি, এবং যেহেতু আমার ভার্সিটিটা বঙ্গবন্ধুর নামে, তাই আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। না, আপনাকে পেয়ে আমরাও খুব ভালো ফিল করছি। তো আপনি যেটা এখন আমাকে যেটা বলবেন, সেটা হচ্ছে আপনি আপনার তো ঘটনা বলবেনই, তার আগে একটু বলি যে আপনার সঙ্গে আপনার বোনকে নিয়ে কিছু ঘটনা আছে, রাইট? হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা একটু শুরু করতে পারি। নাসিল ভাই, ঘটনাটা হচ্ছে এমন, আমার বয়স যখন 6 থেকে 7 মাস, জি, 6 থেকে 7 মাস, তখন আমার সাথে ঘটনাটা ঘটে। আমরা 4 ভাই বোন ছিলাম। জি, আমি সবার ছোট, আমার বড় বোন ছিল, তারপর আমার দাদা, তারপর মেজো বোন। তো তাহলে আমি সবার ছোট, আমার বয়স তখন 6 থেকে 7 মাস। জি, আমার বড় বোনের নাম ছিল গীতা। ও বিশেষ একটা কারণে
ঘর ঝাড় পোছা যেটা বলে, জি জি আমার মেজ বোনের সাথে ঝগড়া করে, প্রচন্ড ঝগড়া করলে মা ওকে বকে, যেটা ও মানতে পারছিল না। জি তো রাসেল ভাই যেহেতু সে বড় এবং আমি সবার ছোট, আমাকে খুব স্নেহ করতো, খুবই ভালোবাসতো, বলতে পারেন স্নান খাওয়া দাওয়া সবকিছু ওই করতো। তো আমাকে এতটা ভালোবাসতো, ও যখন মারা যায় রাসেল ভাই, ও আমাকে নিয়ে কাছে নিয়ে খুব পরিপাটি সুন্দর করে সাজিয়ে মারা যায়। ও মার বকা শুনে আমাদের ঘরে উপরে গিয়ে বিষ খায়। বিষ খেয়ে ও আমাকে কাছে রেখেই বিষ খায় এবং ও মারা যায়। আমি আপনার চোখের সামনে আমার ঘটনাটা চোখের সামনে ঘটেছে। ঘটনাটা ঘটে রাসেল ভাই। আমি তখন খুব ছোট, তো 6-7 বুঝতে মাস পারেননি বয়স। আপনি? আমি বুঝতে পারিনি, আমি কান্নাকাটি করছি। বুঝতে পারার কথাও না। কান্নাকাটি যখন করছি তখন মানুষজন এসে দেখতে পায় যে আমার দিদি মারা গেছে। আচ্ছা, সেই থেকে আর কি এটা আমার লাইফের সাথে বলতে পারেন। তাহলে আপনি বলছেন তারপর থেকে বহুবার আপনাকে বহুবার। তিনি নিয়ে যাওয়ার চেষ্টা আমি বলি, করেছেন। এরপরে ও যখন মারা যায়, আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যেটা যারা সুইসাইড করে হুম, তাদেরকে বেশিরভাগ সময় বাড়িতে রাখা হয় না, জি তাদেরকে হয় পানিতে ফেলে দেওয়া হয়, অথবা কোথাও পরিত্যক্ত জায়গা, যেটা বলে গ্রামের মধ্যে বিলের মধ্যে পুকুর অথবা খালের পাশে খালপাড়িতে পোড়ানো হয় অথবা কবর দেওয়া হয়। তো আমার দিদিকে জলে ফেলে দেওয়া হয়, জি ভাসিয়ে দেওয়া হয়। তো ও যখন ওকে ফেলে দেওয়ার পরে আমার বাবা একদিন, আমরা একটা কথা বলি, আমাদের বীর এলাকা, ওখানে জি। মাছের আড়ত বসে, মাছের জি, জি। আড়তে বসে নৌকায়। হুম, তো আমার বাবা মাছের আড়তে যায় একদিন। জি আমার যাওয়ার পথে দেখে আমার বোনটা একটা ব্রিজের একটা ব্রিজ বললে ভুল হবে, একটা বাসার সাথে বেঁধে আছে। জি আমার বাবা খুবই কষ্ট পায় এই ঘটনা এটা দেখে, যে আজ আমার বড় মেয়েটা যে সে সুইসাইড করলো, তাকে আমার এই দৃশ্য দেখতে হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায়। জি তো উনি বাড়িতে এসে খুবই ভেঙে পড়েন এবং খুবই শোকাহত হন। জি এরপর আমার সাথে যে ঘটনাগুলো ঘটে রাসেল ভাই, আমি যখন বুঝতে শিখি ক্লাস 4, 5, 3 এরকম এই সময় বা এখনো পর্যন্ত, আমি দেখি যে আমার কাছে সুন্দর করে একটা মেয়ে আমাকে নিতে আসে। আচ্ছা, আমি এটা নিশ্চিত হতে পারি যে ওটা আমার বোন হয়তো বা, কারণ আমি আশপাশে সবার কাছ থেকে শুনছি আমার বোন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ও যখন মারা যায় তখন ও ক্লাস 7-এ পড়ে, জি এবং ও যখন আমাকে আসতো আমি সবকিছু দেখতাম, আমাকে আদর করতো, আমাকে বলতো চল ভাই আমার সাথে চল, আমি তোকে নিতে আসছি। কিন্তু আমি তো জানতাম না আমার বোন, আমি তো পরে বুঝতে শিখছি এটা আমার বোন হয়তো। আমাকে নিতে আসতো, আমি বলতাম না আমি তোমার সাথে যাবো কেন, তুমি আমার কে, আমি দৌড়াতাম ভয়তে। এটা ও আমার সাথে এখন হয়, এখনো হয়, এখনো আসে। এখন আসে। এটা ও আশা কমে গেছে, কিন্তু এখন অন্য কিছু ঘটে বেশি, এখন অন্য কিছু বেশি ঘটে। কারণ আমি একটা জিনিস মনে মনে সবসময় কল্পনা করি, হয়তোবা এমনও শুনছি আমার দিদি হয়তোবা কেউকে ভয় দিছে, মানুষ, আমি ছোটবেলায় শুনছি কেউ আমার দিদির নামে ভয় দিছে বা কেউকে ধরছে, যাকে বলে ঘাড়ে গাধে ওঠা যাকে বলে। যাই ভাই, এটা অনেকের কাছে শুনছি, কিন্তু আমার কাছে তখন থেকে বিষয় হতো যে যাই হোক না কেন, হয়তো আমার দিদি কখনো আমার কোনো ক্ষতি করবে না। অবশ্যই। এখন যেটা বলি, আমার সাথে রিসেন্টলি যেগুলো ঘটে, আমি যখন 2012 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ঢাকাতে আসি, তখন ঘটনাগুলো ঘটে। আমার ক্লাস 9-10 আমার এক বান্ধবী ছিল, তার নাম ছিল রনিতা, ক্লাসে ফার্স্ট গার্ল ছিল এবং ট্যালেন্টফুলি বৃত্তিপা ছিল, এটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ও বিশেষ কোনো কারণে, আমি কারণগুলো উল্লেখ করি না, হয়তো আমি সম্পূর্ণ জানিও না, বিশেষ কোনো কারণে ও সুইসাইড করে গলায় ফাঁস নিয়ে। আচ্ছা, ইন্টারমিডিয়েটে থাকা অবস্থা ফার্স্ট ইয়ারে। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে আমি এখানে ঢাকা কোচিং করতে আসি, তখন এগুলো আমার সাথে ঘটতো। আমি যে বাসায় থাকতাম, আমার 2 ফ্রেন্ড থাকতাম, ও বেশিরভাগ সময় আমার সাথে স্টে করতো না, থাকতো না। ও থাকতো বাড়িতে থাকতো অথবা আমার সাথে থাকতে পারতো না, ওর দাদার কাছে থাকতো, চলে যেত, আমি একাই থাকতাম। তো আমি যেটা দেখতাম, রোড লাইটে আলোটা আমার থাই গ্লাস দিয়ে আমার রুমে আসতো, পুরো ফোকাসিংটা দেখেছো। আমি দেখতে পেতাম যে আমার কাছে আসতো আমার ফ্রেন্ড রনিতা, আসতো, ও এসে আমাকে কথা বলতো এবং ও খুব সুন্দর গান গাইতে পারতো। ও বলতো ওট গান শুনবি না, এবং আমাকে হাত ধরেও টানতো। আমি সবকিছু আসলে নরমাল মানুষের মতো ফিলিং, একদম আমি ফিলিং সম্পূর্ণ, আমি বলতে পারেন যদি আমার চিনতে দেয় ব্যথা পাবো,
ব্যথাবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, নড়তে পারছি না। এবং ও যখন চলে যাচ্ছে আমার সাথে সাথে ঘুমটা ভাঙছে। আমি ওই ঘোরটা কেটে যাচ্ছে, আমি স্পষ্ট সম্পূর্ণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি আলোটা আসতেছে, ও আমার সাথে কথা বলতেছে, ঘুরতেছে, গান গাচ্ছে, মানে আমার সাথে বলতেছে কেমন আছিস, কি পড়ালেখা করিস, চান্স পেতে হবে, এগুলো শেয়ার করতো, এমনকি গানও শোনাইতো আমাকে। এবং এমন একটা ঘটনা ঘটে, ও আমাকে রাসেল ভাই শীতের সময় ও আমি যে কম্বলটা গায়ে দিয়েছিলাম, ও আমার কম্বলটা টেনে নিয়ে গেছে, উঠবি না ওঠ। আমি যখন ওই ঘোরটা কেটে যায় তখন আমি দেখি আমার কম্বলটা আমার গায়ে নেই। শীতের সময় কম্বলটা গায়ে থাকার কথা, এটা তো পড়ে যাওয়ার কথা না, ওটা আর কি আমার গা থেকে চলে যায়। আপনার কেমন লাগে আপনার খুব কাছের দুজন মানুষের এরকম অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনাকে আসলে আপনি কি চান? আমার যখন আমার নিজের কথা মনে পড়ে, এখন আমি যখন খুব কষ্ট পাই, কষ্ট থাকি, বা সুখ বলেন, আনন্দ বলেন, দুঃখ বলেন, যেটাই বলেন, আমার দিদির কথা খুব মনে পড়ে। আচ্ছা, খুবই মনে পড়ে। না, আপনার এই যে দুজন মানুষ এই অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার কাছে আসে, আপনি কি কোনো সময় এরকম মনে হয়েছে যে এনারা কখনো না আসুক, নাকি আসলে আপনি আসলে খুশি হন? ভাই, ওরা আসলে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি জানি ওরা কখনো আমার ক্ষতি করবে। ওরা আমার জন্যই বলছে যে আপনি কি চান যে এরকমই থাক সবকিছু, নাকি আপনি চান যে না এরকম না থাক? এটা অন্য পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ওরা যখন আসতো আমার খুব ভালো লাগতো, আমি কিন্তু শেয়ার করলে আমি খুব আনন্দ পেতাম। কিন্তু এখন রিসেন্টলি যে ঘটনা ঘটে, এখন দেখাচ্ছে আমি যখন ঘুমাই, এই কিছুদিন আগের ঘটনা, এটা আমার রুমমেটের সাথে শেয়ার করছি। এখন আমার ফ্রেন্ড আছে সোনি, আমাকে অনেক সাপোর্ট দিয়ে, অনেক আমার সাথেই আছে। তো আমার রুমমেট জামিল, ওকে আমি শেয়ার করছি যে আমি যখন ঘুমাই রাসেল ভাই, কিছুদিন আগে আপনি বলতে পারেন একদম হ্যাংলা পাতলা, কিচ্ছু নেই, পাটখুরি মতন, মাথায় চুল নেই, চোখ বড়, হ্যাংলাক। ও আমার দুই পাশে, আমি যখন শুয়ে থাকি, দুই পাশে পা দিয়ে দাঁড়িয়ে আমার সাথে বলতেছে, মানে আঙ্গুলটা তুলে, চুপ থাকিস, একদম এসছে। আমি যখন ভেন্টিলেটর দিয়ে আলোটা আসে, আমার লাস্ট কবে দেখছেন আপনি? এটা হয়তো বা 2 মাস। তার মানে খুব বেশি সময় না। আমি বলি, ও আমাকে বলতেছে চুপ থাকিস, মানে কিছু বলিস। এটা আমি যখন আমার রুমমেটের সাথে শেয়ার করি, তখন আরেকটা ঘটনা ঘটে। এটা আরেকটা ঘটনা, আমি যখন ওর সাথে জোরাজোরি করি, আমি যখন ও চলে যাচ্ছে, আমি মনে হবে আবার আসুক না, আমি দেখবো ওকে কি, তখন রাসেল ভাই আরো কঠিন কষ্ট দেয় আমাকে, এবং সে কষ্টটা আসলে আমি সহ্য করতে পারি না, ঘেমে একদম একাকার হয়েছে, সেটা শীত হোক বা গরম। এবং রিসেন্টলি যেটা ওইটা আগের ঘটনা, পরে যেটা ঘটছে, আমি যখন এই কথাগুলো আমার রুমমেটের সাথে শেয়ার করার পরে, তখন দেখাচ্ছে আমার রুমের দরজা ভেদ করে একটা পাহাড়ের মতন, মানে ছাদ ছুঁই একটা লোক, কালো ছায়া, অস্বাভাবিক, মানে যেটা বোঝাচ্ছে আলো থেকে আমি ভেন্টিলেটর দিয়ে যে আলোটা আছে জমে, সেটাতে দেখতে পাচ্ছি যে ও আমাকে এসে আমার বিছনার এক প্রান্তে দাঁড়িয়ে, মুখটা একদম সেম রাসেল ভাই আমার নাকের সামনে এনে, বড় বড় চোখ, স্পষ্ট মুখটা অনেক বড়, কালো একদম, আমাকে বলতেছে কিছু বলবি না, মানে একদম স্টেপ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সাথে আপনার সাথে কথা যদি সময় পাওয়া যায়, এন্ড আজকে আসলে অনেক গেস্ট, আমি জানি না সময় পাওয়া যাবে কিনা, এবং তার মধ্যে আমার প্রশ্ন নিয়েও রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আমাদের সঙ্গে যিনি আজকে এসেছেন। সো দেখা যাক কি হয়। এখন একটা ব্রেক না নিলেই না, সুতরাং একটা ব্রেক নিচ্ছি, আমাদের ফার্স্ট ব্রেক আজকে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি। Night comes alive with Ramin. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কোনো কথা না বলে যেতে অনেক অতিথি, আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি, এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পাঠানো হয়েছে, আমরা উত্তর পাওয়া মাত্র আপনাদের কাছে ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা শেষ পর্যন্ত। তো আপনারাই, আমরা চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। আবার সুযোগ দেওয়ার জন্য এখন আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এটি আমাদের রাজবাড়ির যেই মানে ভৌতিক টিম যেটা যারা আছে আর কি, সজীবেরা এটাই কালেক্ট করেছে, এবং যিনি এই ঘটনাটি বলেছেন, তো ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী, এবং ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহের ডেফলবাড়ি নামক একটা জায়গায়, ওটা ঝিনাইদহ সদরেই ওই অঞ্চলটা আর কি। এবং যে ঘটনাটি বলবো, এটা ওই অঞ্চলের খুব একটা পরিচিত একটা ঘটনা। তো অনেকদিন আগে ওই গ্রামে একজন মানে জমিদার মানে থাকতেন, এটা 40-এর দশকে আর কি।
জমিদার থাকতেন। তো জমিদাররা ঠিক যেমন হয় আর কি, যদিও মুসলিম জমিদার ছিলেন, মানে খুব মানে নৃশংস প্রকৃতির যেরকম হয়। তো ওনার বাড়ির সামনে দিয়ে কেউ যদি মানে স্যান্ডেল পাই দিয়ে যেতেন, বা ওনার বাড়ির উপর যদি কেউ স্যান্ডেল পাই দিয়ে আসতেন, যদি এটা যদি ধরা পড়তো ওনার প্রহরীদের হাতে বা ওনার চোখে যদি ধরা পড়তো, তো শাস্তি হিসাবে ওই লোকদের হয় পা গোড়ালি থেকে কেটে ফেলা হতো, অথবা হাত পা সব আঙ্গুলগুলো কেটে দেওয়া। এটা একটা খুব একটা নৃশংস একটা শাস্তি ছিল। এই জন্য ভয়ে ওনার বাড়ির সামনে দিয়ে কেউ স্যান্ডেল পাই দিয়ে যেতে পারতো না। এবং আরো অনেক মানে জমিদারদের যে এই সমস্ত নৃশংসতা যা থাকে উনি সেগুলো করতে মানে খুব নিষ্ঠুর প্রকৃতির একজন লোক ছিলেন আর কি। আর উনি মানে ওনার গ্রাম, ওনার এলাকা সহ বাইরের বিভিন্ন এলাকাগুলোতে সালিশ গুলোতে উনি বসতেন, এবং সালিশে উনি দেখতেন যে ওই সালিশের মধ্যে উঁচু শ্রেণী এবং ধনী শ্রেণী কে আছে, যেই থাকতেন ওনার রায়টা ওই পক্ষেই দিত। ন্যায় অন্যায়ের বিষয়টা সেখানে ছিল না, ওই যে পক্ষ বেশি প্রভাবশালী সেই পক্ষে উনি রায়টা দিতেন। এবং রায় দেওয়ার পরে মানে দোষী সাব্যস্ত যে হতো তার প্রহরীরা নির্মম ভাবে তাকে পিটাতো। অনেক সময় দেখা যাচ্ছে মারতে মারতে মানে মেরেই ফেলা হতো তাকে, এরকম ঘটনা ঘটতো। যাই হোক, এক রাত্রে যে ঘটনাটা ঘটে, হঠাৎ করে 3-4 জন লোক আসে, তাকে এসে ডাক দেয়। ডাকার পরে বলে যে জমিদার সাহেব এরকম আপনার একটা সালিশ আছে, আপনার সাথে যেতে হবে। এখন বলে এত রাত্রে আমি যেতে পারবো না। তো বলে না, যেতে হবে, খুব একটা সমস্যা, মানে অনেক অনুনয় বিনয় করে। তখন বলে যে কোন গ্রাম? তখন যখন গ্রামের নামটা বলে তখন ওই গ্রামটা চিনলেন না। তখন বলে যে আপনার ঠিক 3-4 গ্রাম পরেই ওই গ্রামের অনেক লোক আছে, আপনার এখানে আসে, আপনি যাদেরকে চেনেন ওনারাই আপনার কাছে মানে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। তো যাই হোক, উনি ওনার প্রহরীদেরকে সাথে নিয়ে, মানে ওনার যে নিরাপত্তা যেগুলো থাকে সেগুলো সব সাথে নিয়ে ওনারা গেলেন। তো অনেক দূর যাওয়ার পরে দেখলেন হ্যাঁ ঠিক আছে, 3-4 গ্রাম পরে একটা বিশাল মানে ধুধু বালুকাময় একটা স্থানে এসে পৌঁছালো। দেখলো ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার আসলে ভাই, ওখানে 2 শ্রেণীর লোক ছিল, মানে 2 পক্ষ যারা সালিশে। এক পক্ষ সবাই এক ধরনের ড্রেস পরা, আর এক পক্ষ সবাই আরেক ধরনের ড্রেস পরা, সবাই দাঁড়িয়ে আছে। উনি আসার সাথে সবাই খুব সমাদয় করে বসালেন জমিদার সাহেবকে। তো জমিদার সাহেব বললেন যে দোষীকে, দেখা যায় একটা ছেলে, এ হচ্ছে দোষী। তো জীবনে উনি প্রথম মানে একটা ন্যায় বিচার করেছিলেন ওখানে, যে সব কথা শুনে বললেন যে হ্যাঁ ওই ছেলেটাই দোষী। এটাই ছিল ওনার জীবনের প্রথম একটা ন্যায় বিচার। তো যথারীতি যাকে দোষী সাব্যস্ত করা হতো ওনার প্রহরীরা তাকে বেদম পেটাতো। তো যখন ওই ছেলেটাকে দোষী সাব্যস্ত করা হয় তাকে খুব নির্মম ভাবে পিটিয়ে মানে জখম করা হয়। উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর যখনই উনি বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে প্রহরীরা বলে যে জমিদার সাহেব মানে একটা জিনিস তো আমরা ভুলে গেছি, সেটা হলো ওই যে লোকগুলো আমাদেরকে ডাকতে আসছিল ওদের পায়ে তো স্যান্ডেল পরা ছিল, আপনি তো খেয়াল করেন নাই, আমরাও খেয়াল করি নাই। বলে হ্যাঁ ঠিক তো, ওরা তো স্যান্ডেল পরা ছিল, আমার তো মনে ছিল না, রাত্রেবেলা তাড়াহুড়ায়। ঠিক আছে, আগামীকালকে যে ওদেরকে ধরে নিয়ে এসে ওদেরকে শাস্তি দিব। পরের দিন সকালবেলা সত্যি প্রহরীদেরকে পাঠিয়েছে ওই গ্রামে। প্রহরীরা যখন ওখানে গিয়েছে, যে গ্রামের নাম বলেছে, তখন সবাই বলে যে এই নামে এখানে কোনো গ্রাম নেই, আপনারা কোত্থেকে শুনেছেন যে গ্রাম, এখানে কোনো গ্রামই নেই। খুব অবাক হয়। ওনারা আসে, বাড়িতে ফিরে আসে, জমিদার সাহেবকে বলে যে এই ঘটনা, মানে সব ডিটেলস বলেন যে ওই নামে তখন গ্রাম নেই। তখন চিন্তা করেন তাহলে কার কাছে গেলাম, কোথায় গেলাম। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই লোকজন আমার সাথে রসিকতা করেছে, এই টাইপের কিছু একটা উনি মনে করে আরো খুব ক্ষুব্ধ হলেন আর কি। এখন ওই রাত্রেই যে ঘটনাটা ঘটে, রাতের বেলা উনি ফিল করলেন যে কে যেন জানালায় মানে দরজায় নক করছে। জমিদার সাহেব দরজাটা খোলেন। উনি চিন্তা করলেন যে এত রাত্রে তো আমার প্রহরী ছাড়া তো দরজায় কারো নক করার কথা না। উনি যখন দরজা খুলেন দেখলেন যে ওই যে ছেলেটা যাকে পিটিয়েছিল নির্মম ভাবে, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর বলছে জমিদার সাহেব আমার অন্যায় শাস্তি তো দিয়েছেন, কিন্তু আপনার গুলো তো এখনো পাওনা বাকি রয়ে গেছে, তো সেগুলো আপনি নিবেন না। তখন এই ধরনের এই মধ্যরাতে এই ধরনের অদ্ভুত রসিকতা দেখে রবীন্দ্র সাহেব খুব রেগে গেলেন এবং তার প্রহরীদেরকে ডাকলেন। প্রহরীরা আসছে, এসে বলে ওই ছেলেটাকে ধরো। প্রহরীরা বলছে যে কোন ছেলেটা? বলে এই যে দরজার সামনে দাঁড়িয়ে সেই ছেলেটাকে ধরো। বলে কই, দরজার সামনে তো কেউ দাঁড়িয়ে নেই। উনি দেখছেন বাট প্রহরীরা কেউ দেখছেন। প্রহরীরা ওনাকে বলছে যে জমিদার সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করেন, মনে হয় ঘুম ঠিক মতো হয় না, এই ধরনের একটু উদ্ভট জিনিস আপনি দেখছেন। তখন জমিদার সাহেব কিছু গালাজ করে প্রহরীদেরকে উনি বাসার ভিতরে চলে গেলেন। আসলে ভাই প্রতিদিন এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন রাত্রের বেলা দরজা নক করে জমিদার সাহেব দরজা খুলেন, জমিদার সাহেব দরজা খুলে দেখে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে এবং বলে যে আপনার শাস্তি আপনাকে বুঝে নিতে হবে। তখন একদিন রাতের বেলা কি হয়, জমিদার সাহেবের 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। এক রাত্রে তার ছেলের ঘর থেকে প্রচন্ড শব্দ, মানে আর্তনাদের শব্দ শোনা যায়। তো দ্রুত সেখানে ঘরে গিয়ে দেখে ওনার ছেলের হাত এবং পায়ের সবগুলো আঙ্গুল কেটে ফেলা হয়েছে, কেজন আঙ্গুল কেটে ফেলেছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তৎকালীন সময় তো এত মানে হসপিটালও ছিল না, এই ধরনের কোনো সুব্যবস্থাও ছিল না, রক্ত দেওয়ার মতো ব্যবস্থাও ছিল না। প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে ওই রাত্রে ওনার ছেলের মৃত্যু ঘটে।
আচ্ছা। এবং ডাক্তার দেখানোর সময় পাইনি। তো ওনার ছেলের মৃত্যু হওয়ার পর তার ঠিক পরের দিন তার আরেকটা যে মেয়ে আছে ছোট, ওই মেয়ের সাথে ঠিক একই রকম ঘটনা ঘটে। যে তার রাত্রেবেলা তার ঘর থেকে শব্দ আসে, গিয়ে দেখে তার ওই হাত পায়ের আঙ্গুলগুলো কাটা, এবং একই রকম ব্লিডিং হওয়ার কারণে ওই মেয়েটাও মারা যায়। আচ্ছা। তখন কিন্তু ওই যখন যেদিন ওই ছেলেটা মারা গেল, ওই দিন থেকে ওই যে যেই দরজায় যে নক করা হচ্ছিল, এ আর আসে না। তখন থেকে আর জমিদার সাহেব ওই নক করা বা ওই জিনিসটা আর শোনেন না। তারপরে কি হলো, বেশ তার সপ্তাহখানেক পর হঠাৎ রাত্রে উনি ফিল করলেন যে ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি মনে হয় নাই, এবং নাই তো ঠিক আছে, কিন্তু আবছা আলোতে মনে হচ্ছিল যে ওনার পায়ের কাছে কিছু একটা নড়ছে বা ঝুলছে, এরকম কিছু মনে হচ্ছিল। উনি যখন আলো জ্বালালেন তখন এই দৃশ্য দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখছেন ওনার স্ত্রী গলায় ফাঁস নিয়ে ঝুলছে। কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন, ওনার স্ত্রীর সাথে কোনো ঝগড়াঝাটিও হয়নি, এটা উনি কিছুতেই বলতে পারেন না। যখন ওনার স্ত্রী এবং 2 সন্তান উনি হারালেন, তখন উনি খুব মানসিকভাবে ভেঙে পড়লেন, এবং ওনার একটা দুঃসম্পর্কের ভাই ছিল, তাকে ডেকে জমিদারিগুলো বুঝিয়ে দিতে চাইলেন। কিন্তু ওই ঘটনাটা ঘটার আগেই আর একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে একদিন রাতের সকালবেলা প্রহরীরা এসে দেখে জমিদার সাহেব দরজা খুলছেন না। জমিদার সাহেবের যখন দরজা বারবার নক করার পরে যখন খোলা হচ্ছে না, তখন দরজা ভেঙে যখন ঘরে ঢোকে, তখন দেখে জমিদার সাহেব বিছানার উপরে পড়ে আছেন, এবং ওনার হৃৎপিণ্ডটা ঠিক ওনার বুকের উপরে রাখা, এবং ওনার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে। আচ্ছা। এবং ওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনার শরীরে অন্য কোথাও ক্ষত ছিল না, মনে হচ্ছিল ওনার কেউ ওনার মুখের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ওনার হৃৎপিণ্ডটা টেনে বের করে নিয়ে এসেছে, এবং যার ফলে ওনার মৃত্যু ঘটে। তো ওনার একটা ওসিয়ত করা ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার কবরটা যেন এমন ভাবে বাধাই করা হবে, পাকা করে, তার মাটির নিচে পাকা করতে হবে, তারপর লাশটা রাখতে হবে, যাতে করে কোনো কুকুর, শিয়াল বা এগুলো যেন কবর খুঁড়তে না পারে, এবং সাধারণ মানুষের কবর থেকে সেটা যেন আলাদা হয়, যেহেতু উনি জমিদার মানুষ। এটা ওনার একটা ওসিয়ত ছিল। তখন ওনার ওই ওসিয়ত অনুযায়ী ওইভাবে ওনার প্রহরীরা ওই কবর পাকার কাজটা শুরু করেন। কবর টবর যখন পাকা হয়ে যায়, তখন ওই লাশটা ওনার ভিতরে রাখা হয়, এবং যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, তখন ঘটে এক বিপত্তি। বারবার শুধু উপরের মাটিটা ভেঙে পড়ে যাচ্ছিল নিচে, কিছুতেই এই কবরটাই করা যাচ্ছিল না, ওইভাবে দেয়া যাচ্ছিল না, নর্মালি যেভাবে কবরগুলো হয় কিছুতেই দেয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত যিনি জানাজা পড়িয়েছিলেন উনি বলেছিলেন যে এইভাবে কবর দেয়া হবে না, ওনাকে একটা সাধারণ কবরে কবর দিতে হবে। অবশেষে আরেকটা সাধারণ কবর খোঁড়া হয়, সেখানে ওনার কবর দেয়া হয়। তো এইভাবেই ওনার জীবনের ইতি ঘটে। তো ওই যে যারা যেখানে উনি গিয়েছিলেন, বিচার করতে গিয়েছিলেন, ওরা সেটা কারা ছিল, কিভাবে ছিল, এটা অনেকটা রহস্য রয়ে গেছে। ওই ঝিনাইদহের এই ডেফলবাড়ি এলাকায় এই ঘটনাটি এখনো লোকের মুখে প্রচলিত। যারা ওই এলাকার আছেন বা শুনছেন, তারা হয়তো এই ঘটনার সাথে অবশ্যই পরিচিত থাকবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা কিছু কথা বলতে চাই, এবং সেই কথাটি হচ্ছে যে আমাদের এখানে অনেকেই লিখছেন লাভ লাইফ নিয়ে। ঠিক আছে, ফাইন, ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা নাই, কিন্তু অনেকে বলছেন জীবনে কিভাবে সাকসেসফুল হওয়া যায়। সাকসেসফুল হওয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি আপনার উপরে। আপনি যত বেশি চেষ্টা করবেন, যত বেশি আপনি লেগে থাকবেন কোনো বিষয়ের উপরে, তত বেশি। এইটা মনে হয় ঠিক প্রশ্ন করার মতো কোনো বিষয় না। কেউ কেউ ভবিষ্যৎ জানতে চেয়েছেন, আরে ভবিষ্যৎ তো আপনি বানাবেন। ভবিষ্যৎ তো এইটাও আপনার আগে থেকে জানার কোনো আছে বলে আমার মনে হয় না। আপনি পজেসড কিনা অনেকে লিখছেন, অনেকের অসুখ বিসুখ অনেক কিছু আছে, সেটা নিয়ে আপনি জিজ্ঞেস করতেই পারেন। আমি জানি না অবশ্য, আমি নিজে ওস্তাদি করছি, বাট আমি এগুলো খুব কম বুঝি। আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি, এবং আমরা ঘটনাটা একটু শুনে নেই, তারপরে আমরা একটা ব্রেকে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি এসেছি ঢাকার বাড্ডা ব্যারেজ থেকে। আর বর্তমানে আমি গুলশান কমার্স কলেজের অধ্যয়নরত আছি। তো ঘটনাটা আমি শুনেছি আমার সিনিয়র ভাইয়ের মুখ থেকে, রাশেদ ভাইয়ের কাছ থেকে। তো ওনার বাড়ি ছিল কুড়িগ্রামে। তো ভূমিকা বর্ণনা করে আমি ঘটনা চলে যাই। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাসেল ভাইয়ার মামা ছিলেন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, আর ঘটনাটা তাকে ঘিরেই। তো উনি কুড়িগ্রামে কোনো একটা হসপিটালের আন্ডারে অ্যাম্বুলেন্স চালাতেন। একদিন কুড়িগ্রামে ওই হসপিটালে বিকাল বেলায় একটা লাশ আসে মর্গে, আর লাশটা সম্ভবত ওনার মতে সুইসাইড অথবা অ্যাক্সিডেন্ট, এরকম টাইপের কিছু একটা। আচ্ছা। তো পরবর্তীতে ওই দিন পোস্টমর্টেম করা শেষ হয়। পোস্টমর্টেম শেষ হতে হতে রাত হয়ে যায়। তো রাতের বেলা তাকে বলা হয় মামাকে যে
আপনি এটা ওই অ্যাড্রেস মতো দিয়ে আসেন লাস্টটা। তো মামা বললেন ওকে ঠিক আছে, সমস্যা নেই, তবে আমার সাথে সহকারী দিতে হবে একজন। তো কথা মতো তারা রাত 11:30টার দিকে বেরিয়ে পড়ে ওই রাশেদ ভাইয়ের মামা এবং তার সহকারীকে নিয়ে। তো তারা যখন যাচ্ছে, অনেকক্ষণ ড্রাইভ করার পর ঠিক রাত 1টা কিংবা 1:30টার দিকে তার সহকারী ঘুমিয়ে পড়ে পাশে, আর মামা তিনি স্টিল ড্রাইভিং করছিলেন। তিনি ড্রাইভিং করা অবস্থায় হঠাৎ করে তার কানে আসে আশেপাশে কোনো একটা কান্নার আওয়াজ। আর এটা শোনার পর মামা কিছুটা ভয় পেলেও তিনি তিনি তার মনকে বুঝতেন বলে যে হয়তো হ্যালোসিনেশন বা এই কারণে, আর এই জন্য তিনি আর বিষয়টা আমলে নিলেন না। তিনি তার মতো গাড়ি চালাতে থাকেন। কিছু দূর যেতে না যেতে আবারও সেই একইভাবে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার মামা বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে হয়তো, আর তিনি খুব ভালোভাবে খেয়াল করলেন যে আওয়াজটা তার পেছন দিক থেকে আসছে। আর পেছন দিক থেকে, আর এবার তিনি কিছুটা হলেও ভয় পেয়েছেন। আর তিনি তার মনকে বলে বুঝলেন যে যত যাই কিছুই হোক পেছনে তাকানো যাবেন। কারণ আমাদের একটা রীতি আছে, অনেকে এরকম যদি পেছন থেকে ডাকা হয় বা কোনো কিছু শুনে খারাপ, পেছনে তাকানো ঠিক না। তো উনি ওরকম গাড়ি চালাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আবারও ঠিক একই কান্নার আওয়াজ। এবার তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন না। তিনি তারপরও পেছনে তাকান না, তারপরও তিনি দোয়া-দরুদ পড়তে পড়তে গাড়ি চালাতে থাকেন। এরপর হঠাৎ করে দুর্ভাগ্যবশত ভাবে তার চোখটা যায় গাড়ির ভেতরের আয়নার দিকে, এবং উনি দেখতে পান যে আয়নাতে স্পষ্ট দেখতে পান পেছনে যে লাশটা রাখা ছিল রাসেল ভাইয়া, ওই লাশটা বসে আছে এবং বসে বসে কাঁদছে। এটা দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারেন না, উনি গাড়িটা সাইড করেন এবং তার সহকারীকে ডাকতে থাকেন যে ওঠার জন্য। তার সহকারী ঘুম থেকে উঠছিল না, কারণ গভীর ঘুমে মগ্ন ছিল। তো রাসেল ভাই উনি এতটাই মামা ভয় পেয়েছিলেন যে উনি এক পর্যায়ে রেগে গিয়ে সজোরে একটা চড় মারে তাকে। আর উনি ঘুম থেকে উঠে বলে যে কি হয়েছে মামা, এরকম হঠাৎ করে আমাকে চড় মারলে। তারপর বললেন কি হয়েছে তোর জানার দরকার নেই, তুই জেগে থাক। তো এই বলে তারা আবার রওনা দেয়। মামা স্টিল ড্রাইভিং করছে। কিছুক্ষণ পর আবারও তারা শুনতে পায় পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে, এবং ওই মামার সহকারী তিনি বলেন মামা কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? মামা বললেন যেখান থেকেই আসুক তুই পেছনে তাকাবি না, তুই তোর মতো থাক, কোনো আওয়াজ শুনলেও পেছনে তাকাবি না। তো তারা গাড়ি চালাচ্ছে, আর এর মধ্যে কান্নার আওয়াজ থেমে থেমে আসছে কিছুক্ষণ পর পর। তো আরো কিছু দূর যাওয়ার পর মামা তার মতো গাড়ি চালাচ্ছেন, আর সহকারী যিনি ছিলেন উনি খেয়াল করলেন যে আয়নার দিকে তার চোখটা যায় এবং তিনি দেখেন যে ওই লাশটা পেছনে বসে আছে এবং কাঁদছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন। তিনি বলেন মামা এটা আমি কি দেখলাম, পেছনে লাশটা রাখা ছিল, এটা বসে আছে, আর মৃত মানুষ কিভাবে এভাবে বসে থাকতে পারে আর কাঁদছে এটা। তো এটা দেখার পর তারা আর দুজনেই ভয় পেয়ে যায় এবং গাড়িটা এক সাইড করে তারা দৌড় দেয় গাড়ি থেকে, দুজনেই নেমে, মামা এবং তার সহকারী। তো তারা রাস্তাটা ক্রস করে দেখতে পায় একটা দোকান শাটার লাগানো। তারা ওই শাটারে গিয়ে আঘাত করতে থাকে যে ভাই ভেতরে কেউ আছেন, থাকলে একটু হেল্প করেন, আমরা বিপদে পড়েছি। তো ভেতর থেকে শাটার খুলে একজন আসলো যে এত রাতে আপনারা কোথা থেকে আসলেন আর আপনারা এত নার্ভাস কেন? তো ওনারা বললেন যে কুড়িগ্রাম থেকে আমরা আসছি ভাইয়া, এই লাশটা নিয়ে অ্যাড্রেস মতো দিয়ে আসবো। তো হঠাৎ এরকম আমাদের সাথে প্রচুর মধ্যে এরকম হচ্ছে যে লাশটা হঠাৎ উঠে বসে যায়, কাঁদে, এরকম টাইপের। তো উনি বললেন এত রাতের বেলা আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, আর এই রাস্তা এত নির্জন, এখানে আসলে হয়তো এরকম হতেই পারে। আর লাশটা যেহেতু কোনো নর্মাল এটা ডেড হয়নি, এটা সুইসাইড কিংবা অ্যাক্সিডেন্ট, এরকম খারাপ কিছু হতেই পারে। তো আপনারা আজকে রাতটা এখানে থাকেন, সকালে চলে যান। তারপর ফজর আজানের পর তারা আবার রওনা দেয়, আর লাস্টটা ওই অ্যাড্রেস মতো দিয়ে আসে মামা। আর পরবর্তীতে ওই দিন তারা কুড়িগ্রামে ব্যাক করেই হসপিটালে ওই অ্যাম্বুলেন্স জমা দিয়ে দেয়, এবং মামা এই অ্যাম্বুলেন্স চালানোর পেশাটা চিরকালের মতো ছেড়ে দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে অনেক SMS আসছে। রানা যেমন লিখেছেন এখানে যে
তিনি লিখেছেন যে হয় পাগলের প্রলাপ শুনছি না হয় মিথ্যা কথা শুনছি, এগুলো 90-এর দশকের আগে মানুষ বিশ্বাস করত। তবে কেউ মিথ্যা কথা বলছে তাই শুনে মজা লাগছে। আপনি এটা বলতেই পারেন, অফকোর্স বলতে পারেন, এবং এটা হচ্ছে আপনার বলার অধিকার আছে। বাট যে জিনিসটা আমি শুধু আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে জাজ করেন তিনি মিথ্যা কথা বলছেন, আমি শুধু একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা আপনি মাপবেন কিভাবে যে সে মিথ্যা কথা বলছে, আর আপনি কিভাবে ভাববেন এগুলো পাগলের প্রলাপ। পৃথিবীতে অমীমাংসিত যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলোকে যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে তো ভালো, খুবই ভালো। বাট ইগনোর করতে না পারলে সেগুলোর উত্তর খোঁজা বা উত্তর খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল। আমি অবশ্য এই ব্যাপারগুলোর সাথে আমি সত্য মিথ্যে, এই কোনটা সত্যি কোনটা মিথ্যা, এইটা কখনো খুঁজতে যাই না, এই কারণেই যে আমি সত্যি হলেও সেটা প্রমাণ করতে পারছি না, মিথ্যা হলেও সেটা প্রমাণ করতে পারছি না। ব্যাপারগুলো সবসময় অমীমাংসিতই থেকে যায়। আমরা কিছু অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলছি এখানে। আর আপনি তো জানেন নিশ্চয়ই যে আমাদের ধর্মেও বলে যে জিন তো আপনাকে বিশ্বাস করতে হবে, তাই না? আচ্ছা, হসপিটালের ঘটনা অনেক ভালো লাগে, লিখেছেন সিরাজগঞ্জ থেকে মানিক। আমাদেরকে দেখতে পাচ্ছি ফারহান খান আছেন আমাদের সঙ্গে, সুমাইয়া মিম আছেন আমাদের সঙ্গে রয়েছেন মাসুদুজ্জামান। আচ্ছা, অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন আমাদেরকে। এছাড়াও তৌফিক ইলাহি খান আমাদেরকে লিখেছেন, এমডি মুন্না আমাদেরকে লিখেছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই এবং আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি যে বাগেরহাট থেকে আছেন রবিউল ইসলাম, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আপনি যদি থাকতে চান তাহলে আমাদের সাথে থাকতে পারেন, এবং আমাদের সাথে পুরো সময় থাকতে আমাদের ফেসবুক পেজে আসতে আপনি চলে যান www.facebook.com/radiofood10, www.facebook.com/bhutafm.russell। এই দুটো জায়গাতে আপনি আসতে পারেন এন্ড আপনি শেয়ার করতে পারেন আপনার যে কোনো মতামত। কোনো সমস্যা নাই, কিন্তু আসলে কোনো সমস্যা নেই, আপনি আপনার মতামত জানাবেন, আমরা আমাদেরটা জানাবো, কোনো সমস্যা নাই। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM. At night comes alive with Brandon Thorn. সময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ভূত এফএম। ঘড়িতে সময় রাত 12:55 আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা। থ্যাংক ইউ রাসেল ভাই। জি, আমরা ঘটনায় যাই। এটা 2010 সালের ঘটনা। আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আমি যেহেতু ছোটবেলা থেকে বাইরে পড়ালেখা করি, 2004 সাল থেকে আমি হোস্টেল থেকে পড়ালেখা করি। তো সেই সুবাদে আমি মাদারপুর থানার মধ্যে একটা স্কুলে পড়ালেখা করি। সঙ্গতবশত কারণে আমি নামটা উল্লেখ করছি না স্কুলটার। তো আমার হলটা পরে, পরীক্ষার হল পরে রাজত থানার মধ্যে। তো আমি ওখানে একটা বাসা নিয়ে পরীক্ষাটা দিই। আমি বলি ওখানে পরিবেশটা কেমন ছিল। আমি যে রুমটায় থাকতাম ওটা অনেক আগেরকার ঘর ছিল, এবং আমার বাসার মালিক যারা থাকতেন ওনারা আরেকটা ঘরে থাকতেন। শুধু আমি ঘরটায় আমি একাই থাকতাম। আর বলি ওখানে ওনার দুটা ছেলে ছিল, এক ছেলে সুইডেন থাকতো, আর এক ছেলে দেশের একটা দোকানে চাকরি করত। তো আমি ওই জায়গায় একাই থাকতাম ওই ঘরটাতে। আমার পরীক্ষা 1 মাস ধরে হয় রাসেল ভাই। তো আমার পরীক্ষা শেষের দিকে একটা পরীক্ষা বাকি আছে। তো এই সময় সন্ধ্যার দিকে আমি প্রার্থনা করে পড়তে বসছি। প্রচন্ড মেঘ হলো আকাশে, ঝড়ের মতো একদম চারদিকে অন্ধকার হয়ে। তখন আমাকে ওই পাশে নতুন ঘরে যে ঠাকুরদা থাকতো, ঠাকুরমা বলছে আমাকে যে প্রশান্ত তুই তো ভয় পাবি, তুই এই ঘরে চলে আয়। বললাম না, আমার পড়ালেখা আছে, আমি ওখানে থাকবো, পড়ালেখা করবো। তো আমি যখন পড়তে বসলাম রাসেল ভাই, কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেল, সমস্ত অন্ধকার। আমি চার্জার লাইট দিয়ে আমি পড়তেছি। আসলে সম্পূর্ণ লাইটটা শুধু আমার টেবিলের উপর ফোকাসিং, আর চারপাশটা অন্ধকার একদম, আর প্রচন্ড ঝড় বৃষ্টি। চারপাশে কি শোনা যাচ্ছেন, আমি শুধু একলা ঘরে, বদ্ধ ঘরে। ঘরটা পুরাতন, অনেক আগেরকার এবং কাঠের তৈরি। তো আমি যখন পড়তেছি, কিছুক্ষণ পড়ার পরে আমার কনসেন্ট্রেশন সম্পূর্ণ বোর্ড দিকে।
তা আমি পড়তেছি। এখন কিছুক্ষণ পরে আমার মনে হলো আমার ডান পাশে যে বাম পাশে যে জানলাটা ছিল, আমার জানলাটা খুলে গেল। জানলাটা খুলে যাওয়ার পর আমি ভাবলাম যে খুব ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, আমি জানলাটা লক করি। তো আমি জানলাটা পুনরায় লক করি। লক করে আমি পুনরায় পড়ার টেবিলে মনোযোগ দিই। আমি পড়তেছি রাসেল ভাই, আমার একটা হ্যাবিট আছে, আমি পাটা তুলে পড়ি এখনো পর্যন্ত। তো আমি যখন পড়তেছি তখন আমি পাটা যখন নিচে নামাই দেখি আমার দুটা জুতার একটা নেই। একটা জুতা আমার চেয়ারের পিছনে অনেক পিছনে চলে গেছে। তো আমি খুঁজে নিয়ে জুতা রেখে আমি সেই জায়গায় রেখে এবার আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে ওটা কিভাবে গেল। মনে মধ্যে ভাবি যে ওটা আমি দেখবো কিভাবে যায়। তো আমি ওটা ঠিক আগের জায়গায় রেখে আমি পড়তেছি, ঠিক পাটা তুলেই। তো কিছুক্ষণ পরে পাটা তুলে পড়ার সময় কিছুক্ষণ পর ভাবলাম দেখি তো জুতাটা আছে কিনা। রাসেল ভাই, আমি যখন দেখি যে জুতাটা ওখানে নেই, ওটা সেই আগের জায়গায় চলে গেছে। আমি খুব নিজের মধ্যে একটু খারাপ ফিল করলাম। আমার ভাবলাম এটা হয়তো আমার বোঝার ভুল বা হতেই পারে। আমি তখন আবার পুনরায় পড়ালেখার প্রতি মনোযোগ শুরু করলেন, আবার পড়ালেখা শুরু করলাম। তো আমি যখন পড়তেছি তখন আমার রাসেল ভাই, আমার চার্জারটা চার্জ কমে আসছে একটু। তখন আমার মনে হচ্ছে আমার কাছাকাছি কেউ আছে, আমার কাছাকাছি আছে এবং হাঁটতেছে, হয়তোবা হাঁটতেছে। আমি বুঝতে পারছি কেউ আছে এবং আমাকে যদি আসলে ওখানে পরিবেশটা এমন যে মনে হচ্ছে আমি চারপাশ অন্ধকার, আমি একলা ঘরে একা অবস্থায়, চারদিক বৃষ্টি আর শুধু বৃষ্টি, আমি একা। আচ্ছা, তখন আমি পড়তেছি, পড়ার সময় আমি একটু ঈশ্বরের নাম নিচ্ছি। নাম নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে যখন পড়ালেখার প্রতি একটু মনোযোগ দিচ্ছি তখন মনে হচ্ছে মনে শুনতে পেলাম আমার দরজাটা খুলে গেল। আচ্ছা, আমার পড়ার টেবিল থেকে দরজাটা 5 থেকে 10 হাত দূরে হবে, দরজাটা খুলে গেল। আমার পিছনেই ছিল দরজা। তা আমি যেভাবে দরজাটা দিয়েছিলাম সেটা আমার খোলার কথা না। তো আমি পুনরায় গিয়ে আমি দরজাটা আবার লক করি। দরজার লকটা এমন ছিল, আগেরকার দিনের দরজার লকটা, ওটা আমি বুঝতে পারবো না এমন ভাবে লকটা দেওয়া ছিল। আমি লেবার লকটা খুব সুন্দর ভাবে লকটা দিই, যাতে কখনো সম্ভব না খোলার। আমি ওটা লকটা দিয়ে দরজাটা লক করে আমি আবার পড়তে আসি। আমি যখন পড়তেছি কিছুক্ষণ পরে রাসেল ভাই, আপনি অবাক হবেন, দরজাটা আবার খুলে গেছে, পুনরায় আবার খুলছে। আমি তখন খুবই ভয় পাই। আমি বৃষ্টির মধ্যে ভিজে, ঝড়ের মধ্যে ভিজে আমি ওই ঘর থেকে দৌড় দিয়ে চলে আসি। আচ্ছা, নতুন ঘরে যেখানে ঠাকুরমা আছে। তখন আসার পরে ঠাকুরমা বলতেছে যে তোর বাড়ি থেকে ফোন দিছিল। আমি বললাম কি বলছে? তো বললো তুই কেমন আছিস, পরীক্ষা কেমন হচ্ছে, পড়ালেখা ভালোভাবে করিস। মার্ক তো কিছু বলে না? বল না, কিছু বলে নাই, এটাই। তখন আমাকে চা দিল, আমি শেষে আবার আমার মতো করে পড়ালেখা শুরু করলাম ওখানে বৃষ্টি থামার পরে। তো আমার আসলে আমার পরীক্ষা শেষ, ঘটনা এখানে শেষ না আর কি। আমার পরীক্ষাটা শেষ হলো 2 দিন বাদে। আমি বাজে যাচ্ছি অনেকদিন পরে। তা আমার নিজের ভিতরে একটাই আছে যে আমি পরীক্ষা শেষে অনেকদিন পর বাড়িতে গেলে প্রণাম করি, দেখা হয়। তো আমি যখন বাড়ির রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, তো আমার বাড়ির পাশে সামনেই একটা বাড়ি আছে। তো ওনাদের ঘরটা ঠিক রাস্তার পাশেই। তো ওনারা রাস্তার পাশে বসে, আমার কাকিমা, 2 কাকা, 1 দাদা, ওনারা রাস্তার পাশে বসে আছে। তা আমি ওনাদের দেখে আমি প্রণাম করলাম। আসলে ওনাদের সাথে যখন আমি প্রণাম করি, ওনাদের এক্সপ্রেশনটা অন্যরকম ছিল। আচ্ছা, মানে একদম মুখ কালো, আমার সাথে কথা বলছে না। আমি শুধু প্রণামটা করলাম, ওনারা কোনো উত্তর দিল না। কেমন আছিস, ঘর থেকে আসলি, পরীক্ষা কেমন হচ্ছে, এগুলো কোনো কিছু না। আমি প্রণামটা করলাম, জাস্ট মানে এটাই। আমি প্রণাম করে চলে যাচ্ছি, আমার বাসায় আসছি। আমি 1টা থেকে 2টার মধ্যে বাড়িতে আসলাম। আমার দিনটা অনেক মজাই কাটলো, যে অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। তো আমি যখন সন্ধ্যার সময় খেতে বসলাম ফ্যামিলি সবার সঙ্গে, তখন শুনতে পেলাম যে অনেকেই ভয় পাচ্ছে। কি ভয় পাচ্ছে? যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন কেউ সন্ধ্যার পরে দেখতে পাচ্ছে যে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে হাঁটছে, তার লাইটটা অফ হয়ে গেছে, তাকে নাম ধরে ডাকতেছে। বললাম এটা কে জন্য হচ্ছে? তখন বললো যে তোদের আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে, ওই বাড়ির দিদি ছিল, তার নাম হচ্ছে বর্ণা। আচ্ছা, ও সুইসাইড করছে, মারা গেছে। আচ্ছা, আমি বর্ণাটি মারা গেছে কিভাবে? ও আমাদের, আমি প্রথমবার বলছি, আমাদের গ্রামটা বিলের মধ্যে, আপনি বলছিলেন, ওই বিলের মধ্যে গিয়ে ও বিষটা খায়।
এমন কোন লোক ছিল না ওকে দেখার যে ওকে বাঁচাবে। একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আপনার চারপাশে এরকম সুইসাইড করা মানুষের সংখ্যা অনেক বেশি, এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম বিষ খেয়ে মারা গেছেন। হ্যাঁ, এটা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয় মাঝে মাঝে? আসলে অস্বাভাবিক, কিন্তু এটা পরিস্থিতির শিকার। হয়তোবা এই যে দিদিটা মারা গেছে, এ পাশের এক আন্টির সাথে গ্যাঞ্জাম করছে সামান্য একটা বিষয়, যার কারণে এটা সুইসাইড করার কথা না। কিন্তু সে কিন্তু তার নিজের তাড়নাই বলেন, জীবন তাড়না বলেন, যেভাবে বলেন, তো মারা গেছে, বিষ খাইছে। এবং এমন একটা সিচুয়েশন যে বিষটা খেয়েছে, সেখানে তার দেখার মতো কেউ ছিল না। সে জানবে এখানে খেলে পারে তার নিশ্চিত মৃত্যু। তার মানে সে মারা যাওয়ার জন্যই খেয়েছেন। হ্যাঁ, যখন ওকে আনা হয়, আমি বললাম যে এই ঘটনাটা কখন ঘটে, কবে ঘটছে, কবেকার ঘটনা। তখন আমাকে আমার বৌদি আর কি আমাকে বলে যে তোকে যেদিন ফোন দেওয়া হয়েছিল বৃষ্টির দিনে, ঝড়ের দিনে, সেই দিন তো ও মারা গেছে, এবং ওই সময় ওকে মানে পুরানো হয়। আমি তখন খুব ভয় পাই রাসেল ভাই। ঘটনা এই কারণে ঘটে হয়তোবা, আমার ধারণা, আমি পরে শুনতে পারি যে ওকে গোপালগঞ্জ থেকে যখন পোস্টমর্টম করে আনা হয় আমাদের গ্রামে, আমি প্রথমে বলে গেছি যে আমাদের হিন্দুদের মধ্যে একটা রীতি আছে, যারা সুইসাইড করে তাদেরকে বাড়িতে রাখা হয় না, ঠিক একেও আমাদের খালপাড়িতে পোড়ানো হয়। এবং যখন ওকে চিতায় তোলা হয়, আগুন ধরা শুরু করে, তখন আর কি প্রচন্ড বৃষ্টি। আমি তো বললাম ওই দিনকার ঘটনা, যেদিন আমি ভয় পাইছি। ওই দিন ওই প্রচন্ড বৃষ্টি, সবাই ওকে রেখে রাসেল ভাই চলে আসে, বাড়িতে ফিরে আসে। ওখানে বৃষ্টির পানিতে রাসেল ভাই ওর চিতাটা নিভে যায়, এবং এক আধা পড়া অবস্থায় ওখানে থাকে। এবং যখন গ্রামের মানুষ সকালবেলা ওখানে যায়, তখন দেখে একটা কুকুর ওর লাশটা ছিঁড়ে পড়ে খাচ্ছে। ওকে, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, যখন খাস খাওয়ার পর যখন গ্রামের মানুষ ওকে আবার পুনরায় মাটি চাপা দেয় ওখানেই, এবং রাসেল ভাই এইগুলো ঘটনা করে আমি খুব ভয় পাই। আমার মাকে এই ঘটনাগুলো বলি যে মা এই কারণে এগুলো হচ্ছে আমার সাথে। তখন আমার মা আমাকে পাশের বাড়ির এক দাদুর কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়ফুঁক করে আর কি। এই ছিল আসলে ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আবার আপনারা অনেক বেশি এনজয় করেছেন আজকে এখানে। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে সেটা হচ্ছে যে আমরা কিছু প্রশ্নের উত্তর আমরা চাইছিলাম, এবং সেই প্রশ্নের উত্তর চলে এসছে, রাইট? আচ্ছা, আপনি তো আজকে মনে হয় নাম বলবেন না। জি, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আপনারা তো মনে হয় প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসছেন সঙ্গে করে। তো এটা ওনারা যদি ক্যামেরার সামনে আসতেন তাহলে আমরা এই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাতে পারতাম, বাট সেটা সম্ভব হয়নি। আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করি, আচ্ছা কাদের সম্পর্কে আপনি জানতে পেরেছেন? সবার সম্পর্কে কি জানা গেছে, না দুই একজনের সম্পর্কে জানা গেছে? একটু কাছে এসে বলবেন, শুনতে পাচ্ছি না। জি জি, এখন আমি শুরু করবো। জি জি জি, আচ্ছা, আমাদের কাছে বেশ আপনি একটু মাইক্রোফোনের সাথে আমাদের কাছে বেশ কয়েকটা নাম আছে। তার মধ্যে প্রথম নামটা হচ্ছে আবু সাবাদ আঞ্জুম, বাবার নাম আবুল হোসেন কামরান। সব বলতে হবে না, আপনি জাস্ট আবু সাবাদ হচ্ছে যে মানসিক সমস্যা, শারীরিক সমস্যা দুটোই আছে, যেটা ব্রেনে প্রভাব পড়ছে, এবং ওনাদের ফ্যামিলিগত একটা অভিশাপের ব্যাপার আছে, যেটা খুব জটিল অবস্থা আছে। এতে উনি মানসিক ভাবে এতটা বিপর্যস্ত হয়ে গেছে যে ওনার ট্রিটমেন্ট অতি সত্বর আধ্যাত্মিক। একটু ছোট করে বলবো, আমরা সবাই অনেকের আছে তো। হ্যাঁ জি জি। তো এরপরে আরেকটা আসছে যে আমাদের কাছে, সেটা হচ্ছে যে সাজিব, ময়মনসিংহ, হোম ডিস্ট্রিক্ট, জামালপুর, এজ 24। উনি লিখতেছেন যে কয়েকদিন যাবত উনি রাত্রিবেলা কিছু ওনার আইসাইট কে সরে যেতে দেখেন। হ্যাঁ, ফলে উনি বলতেছেন যে সাজিব বলতেছেন উনি একটা মেয়েকে লাইক করেন, আর বছর যাবত কিন্তু কয়েকদিন যাবত উনি খুব কান্নাকাটি করতেছেন, কয়েক মাস যাবত। ওনার ব্যাপারে একদম স্পেসিফিক্যালি বলতেছে এই মেয়েটা ওনার জন্য মোটেও পজিটিভ না। যদিও উনি অনেক রকম চেষ্টা করতেছেন, যেটা ঠিক না, মানে রাইট ওয়েতে উনি চেষ্টা করতেছেন না এই মেয়েকে পাওয়ার। যদিও এই রাইট ওয়েটা পারফেক্ট হয়ে যায়, তো উনি যদি পেয়েও যান এই মেয়েটাকে নিয়ে উনি সুখী হবেন না। এই মেয়েটাকে ব্যাপারে উনি নেগেটিভ মাইন্ড তৈরি করাই বেটার। আচ্ছা, আমি ছোট ছোট করে বলবো। দ্বিতীয়ত রাফিউল মারুফ, পিতা আব্দুর রৌফ। উনি বলতেছেন ওনার উপর কালা জাদু
ছিল সেটা কেটেছে কিনা। হ্যাঁ, ওনার কালার জাদু যে ট্রিটমেন্ট করতেছেন ওটা 50% অলরেডি কেটে গেছে, আর যতটুকু আসছে সেই ট্রিটমেন্টেই উনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আরেকটা আসছেন যে নাম হলো পান্থু ঘোষ। উনি বলতেছেন যে উনি কিছু পান্থু ঘোষ, পাচ্ছে, কিছু একটা দেখতেছে। হ্যাঁ, ওনার উপর কালির দৃষ্টি আছে। উনি ওনাদের ধর্ম মতে ওনাদের মন্দিরে যে ওনার কাছ থেকে দোয়া চেয়ে নেবেন, এমনকি একটা রক্ষা কবচ নিয়ে নেবেন ওনাদের ধর্ম মতে, এমনকি উনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপাতত হচ্ছে আমার মনে হয় যে জি 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 বলেন। আর একটা যে একটু মাইক্রোফোনের সামনে বলতে হবে প্লিজ। শামা রহমান, এজ 27, মাদার নেম সানজিদা আক্তার। উনি বলছেন যে ওনার বিয়ে কেউ আটকে রাখছেন না, ওনার বিয়ে কেউ আটকে রাখে না। ওনার মনের মধ্যে চঞ্চলতা বেশি, কিন্তু আগামী 2 বছরের মধ্যে ওনার একটা ভালো বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা পাওয়া গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের দেখতে পাচ্ছি যে অনেকে SMS দিচ্ছেন আমাদেরকে, এবং আমাদের দেখতে পাচ্ছি যে পার্থিব মিরপুর থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে ইউ আর ডুইং গ্রেট জব। না, আমরা আসলে আপনাদেরকে নিয়েই কাজটা করছি এবং আমাদের এখানে গত দিনে উনি এসেছিলেন এবং আজকে একজন তুরাসী জাতিকা তিনি নিয়ে এসেছেন যিনি এই কথাগুলো বলছেন। আমি জানি না যে আপনারা যে উত্তরটা পাচ্ছেন সেই উত্তরটা আপনাদের সাথে যদি মিলে থাকে তাহলে আমাদের অবশ্যই একটু জানাবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইমন SMS করেছেন এবং তিনি বলছেন কথাটা খুব ভালো আছে। বাপ্পি তালতলা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তনয়, এছাড়াও মেহেদি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও মামুন আমাদেরকে SMS করেছেন, এছাড়াও আরো অনেকেই আমাদের SMS করেছেন। অনেকেই জানতে চাচ্ছেন অনেক কিছু। তো এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা আপনি জাস্ট একটু প্রক্রিয়াটা বলবেন যে কোন সূরা পয়েন্ট কি পয়েন্ট এগুলো বলতে হবে না, আপনি শুধু এটা বলবেন যে আজকে আপনি কিভাবে এই উত্তরগুলো দিলেন, এটা যদি আমাকে একটু বলতেন শুধু। দেওয়া যাচ্ছে। জি জি জি। আসলে এই উত্তরগুলো হচ্ছে যে যিনি আয়নাতে ওই আয়না দেখে বলছেন নামটা বলা হবে, মার নাম বলা হবে, তখন আয়নাতে ওই ছবিটা চলে আসবে। ওই ছবির মধ্যে ওনার সমস্যাগুলো উনি যেটা প্রশ্ন করবে সেটা উত্তর এসে যাবে অটোমেটিক। ওকে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা সবগুলো আসলে নিতে পারছি না, আমাদের অনেক স্টোরি আছে আজকে যার জন্য আমরা সবগুলো নিতে পারছি না, কিন্তু উনি কতদিন বলেছিলেন আজকে উনি নিজেই আগ্রহী হয়ে এসছেন এবং আমরা দেখলাম, কিন্তু জানি না যে আপনাদের কাছে যে উত্তরগুলো পাওয়া যায় আপনারা আমাদের জানাতে পারেন। আর যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই এবং আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে সেই জন্য, এবং তারপরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে এসছেন, ঢাকার বাইরে থেকে এসছেন এবং আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখনো অনেকেই নাম পাঠাচ্ছেন, সবকিছু পাঠাচ্ছেন। যদি সম্ভব হয় তাহলে আমরা পরে আবারও ফিরে আসবো এই সমস্ত ব্যাপার নিয়ে, দেখা যাক। এবং অনেকেই আছেন আসলে অনেকের অনেক সমস্যা, অনেকের বেসিক্যালি খুব খারাপ লাগলো, অনেকের ফিজিক্যাল সমস্যা আছে, অনেকের কি বলবো যে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমার কাছে যদি পরামর্শ চান তাহলে আমি বলবো যে আপনারা নিজেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই সমস্যা দূর হওয়ার জন্য তিনি সবচেয়ে ভালো পারবেন আপনাদের এই সমস্যা দূর করতে, এবং তার কাছে প্রার্থনা করুন এবং তিনি যেন আপনাদের সবার মঙ্গল করেন এবং তিনি যেন আপনাদের জন্য যেন সমস্ত রাস্তা সহজ করে দেন। তো আমার মনে হয় এটা সবচাইতে ভালো উপায়, আমার কাছে মনে হয় আর কি। আর যারা জানতে যাচ্ছেন তাদের ব্যাপারে আমি আবারও পরে ফিরে আসবো, দেখা যাক। আপাতত আমরা ঘটনায় যাবো, ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. ওয়েলকাম ব্যাক। সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথির আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড আসামে। আমি একটা ঘটনা পড়ব এখন এবং তার আগে কিছু SMS তো পড়েছি, আমরা পরে আবারও SMS এ আসবো। আপাতত একটা ঘটনায় যাই। ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন টম এবং তিনি বলেছেন যে যে তিনি স্টুডিওতে আসতে পারবেন সেটা তিনি জানিয়েছেন। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি ঘটনা। তো লিখেছেন, হাই রাসেল ভাইয়া, হাই লিসনার্স, আরো যে সবাই ভালো আছেন।
I apologize for writing in Banglish. আর আমি পাবনা থেকে লিখছি, এবার এইচএসসি এক্সাম দেব। ভূত এফএম এর শুরু থেকেই আমি আপনাদের সাথে। I also believe in paranormal things and আমার অনেক স্টোরিজ আছে। জানা বলতে কি আমি মানে আই উইটনেস আছি, এরকম স্টোরি আছে। বাট আমি অনেক প্রবলেম থাকার কারণে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ভয় করে। হোয়াটএভার, আজ আমার শোনা অন্য একটা ঘটনা বলবো। ঘটনাটি 19th সেঞ্চুরির আমার পাশের এলাকার। তখন অবশ্য এলাকা বললে চলবে না, গ্রাম বলতে হবে। এক রিক্সাওয়ালাকে নিয়ে, যিনি কিনা ডেড বডি ক্যারি করতেন, তিনি রিক্সাতেই ক্যারি করতেন। যাই হোক, সেবার একটা লাশ চাটাই দিয়ে বাঁধানো অবস্থায় অনেক দূরের একটা গ্রাম থেকে আমাদের পাবনা সদর থানাতে নিয়ে আসতে বলা হয়। তিনি মাঝে মাঝেই এভাবে লাশ টানেন। সো তিনি একাই লাশটা আনলেন এবং রিক্সায় করে তিনি সন্ধ্যা 8টা-9টা নাগাদ রওনা হন। রাস্তার মাঝপথে যখন তিনি আমাদের ওই পাশের গ্রাম দিয়ে যাচ্ছিলেন, তখন পথে অনেক টায়ার্ড ফিল করেন এবং তিনি চিন্তা করেন যে একটু রেস্ট নেওয়া যাক। যে ভাবনা সেই কাজ। রিক্সাটা রাস্তার এক পাশে রেখে রিক্সাতে বসেই ডেড বডির ওপরে পা রেখে ঘুমিয়ে যান তিনি। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে তিনি ফিল করেন যে লাশটা নেই। লাশটা ভালোভাবে খুঁজতেই তিনি দেখতে পান যে সামনে একদম রাস্তার মাঝে লাশটা পড়ে আছে এবং চাটাই বাঁধা অবস্থায়, রাস্তা ব্লক করে। শুধু তাই নয়, দেখতে পায় যে লাশটাকে একটা বিশাল সাপ জড়িয়ে আছে। উনি দেখে প্রচন্ড ভয় পান এবং দৌড়ে গিয়ে কাউকে খুঁজতে যান তিনি, এবং কাউকে খুঁজতে এক চৌকিদারকে পান। তাকে ডেকে আনলে তিনি দেখেন যে লাশটা ঠিকই রিক্সার উপরে যেমন ছিল তেমনই আছে। যাই হোক, তিনি ভাবলো হয়তো ভুল দেখেছেন, এবং ভুল দেখতেই পারেন। ঘুমিয়ে গেছিলেন, এত রাতে আবার লাশ টানছেন। চৌকিদারটাও তাই বলল, লাশ টানছ তো, হতেই পারে, যাও, আল্লাহর নাম নিয়ে যাও। তিনি আবার চলা শুরু করলেন। তিনি দেখতে পেলেন সেই সাপটা। রাস্তায় কোনো আলো ছিল না, এক্সেপ্ট রিক্সাওয়ালার নিচে হারিকেনের আলো। তিনি তাতেই বুঝতে পান সাপটা খুব জোরে এবং মনে হচ্ছে রাস্তার ওপরে ভেসে ভেসে আসছে, অ্যান্ড ওটাই আওয়াজ করছে। তার বোঝার বাকি ছিল না ওটা কি। তিনি আরো জোরে রিক্সা চালানো শুরু করলেন। এর সাথে শুরু হয় আরো ঘটনা। তিনি প্রচুর কুকুরের গোঙানির শব্দ পান এবং আশেপাশে গাছপালা মনে হচ্ছিল যে এই বুঝি ভেঙে পড়বে। তার আর ইচ্ছা হচ্ছিল না ওই লাশবাহী রিক্সাটাকে টেনে নিয়ে যাবার। তার চোখের সামনে বারবার আসতে থাকলো যেন কোনো অবয়ব বা অন্য কিছু রাস্তা পার হচ্ছে সেকেন্ডের মধ্যে। এক সময় তার রিক্সাটা ভারী হয়ে যায়। তিনি ভারী হওয়ার কারণটা বোঝার জন্যই সাহস করেই পেছনে ফিরে তাকান আর ভাবেন এমন কিছু তার জন্য অপেক্ষা করছিল। তিনি দেখেন তার রিক্সার সিটে এক অবয়ব। ভালো করে নজর দিতেই তিনি যা বুঝতে পারেন সেটা হচ্ছে যে ওই অবয়বটা তার রিক্সার সিটের ওপর বসে লাশটার চাটাই খুলে লাশটার পেট থেকে কিছু একটা বের করে খাচ্ছে। তিনি আর চেতনা ধরে রাখতে পারেননি, এরপরে সেন্সলেস হয়ে যান। পরদিন সকালে ওই থানায় যাচ্ছিলেন, তার থেকে কিছু দূরেই যে থানায় যাচ্ছিলেন তার থেকে কিছু দূরেই তাকে দেখতে পায় পুলিশরা। রিক্সাটা রাস্তার পাশে ভালোভাবেই দেখে এবং লাশটাও ভালোভাবেই রিক্সায় ছিল, আর ওই রিক্সাওয়ালাটা রাস্তার ওপরেই পড়েছিল। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। 3-4 দিন পর নাকি তার জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটি বলে। কিন্তু ঘটনা এখানেই শেষ না, লোকটা দিন দিন বদলে যেতে থাকে। শেষমেশ
পাগল হয়ে যায়। গ্রামের গরিব মানুষ তখন ডক্টর দেখানোর অ্যাবিলিটি না থাকার কারণে তাকে এক কবিরাজের কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলেন পাগল হওয়ার আসল কারণ অ্যাকচুয়ালি সে লাশটাকে অসম্মান করেছিল, ওই যে পা রেখেছিল লাশটাকে অসম্মান করেছিল, এবং সে যেদিক দিয়ে যাচ্ছিল তারপর তার ওই লাশের ওপর এবং সেদিক দিয়ে ওই লাশ অসম্মান করছিল এবং সেদিক দিয়ে একটা জিন যাচ্ছিল যে জিনটা কিনা ভালো, এবং সেই তার এই ক্ষতি করেছে এবং সেই কারণেই তাকে এই জীবন বরণ করতে হয়েছে, এমনটাই বলেছিলেন সেই সময় সেই কবিরাজ। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন আমাদেরকে ফেসবুকের মাধ্যমে বা SMS এর মাধ্যমে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং সেই ঘটনাটি আমরা শুনবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমরা কোথা থেকে আসছেন সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানভীর রিফাত, জি এসেছি কুমিল্লা থেকে। জি, আমার যে ঘটনাটি, আচ্ছা সবাই মানে ঢাকার বাইরে, টাঙ্গাইল, কুমিল্লা, তারপরে গোপালগঞ্জ, ও মাই গড, জি বলেন। আমার যে ঘটনাটি সেটি 80 দশকের দিকের ঘটনা। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িওয়ালা থেকে শুনেছি, জি আমরা ওনাকে জেঠি বলে রাখতাম। তো জেঠি সেই ঘটনাটি আমাদেরকে বলে। ঘটনাটা ছিল ওনার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওনার একটা বাচ্চা হয়, বাচ্চার 1 বছরের পর নতুন বাড়ি করে। নতুন বাড়ির পাশে ওই যে কিচেন রুম ছিল, রান্নাঘর, ওই রান্নাঘরের পাশে একটা বিশাল আম গাছ ছিল। তো তিনি একদিন মাগরিবের ওয়াক্তে ঘরের কাজ শেষ করে ওই জানলার পাশে বসে ভাত খাচ্ছিলেন। তিনি যখন ভাত খাচ্ছিলেন তখন তিনি একটা জিনিস অনুভব করতে পারলেন যে কেউ একজন ওই আম গাছ থেকে তাকে লক্ষ্য করছে, কিন্তু সেটা তিনি ইগনোর করে তিনি ভাত খাওয়া চালিয়ে যান। তো যাক, ওই দিন ওর মতো আর কিছু হয়নি। কিন্তু রাতের বেলায় ওনার প্রবলেম শুরু হয়। সেটা হলো ওনার রাতের বেলা পাখির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইর হয়। বাইর হওয়ার পর একটা জিনিস চিন্তা করেন যে ওনাকে কেউ মনে হচ্ছে অনুসরণ করছে। সেটা তিনি কিছু মনে করেন না, তিনি আবার তার কাজ শেষ করে রুমে চলে আসেন। রুমে চলে আসার পরে তিনি আবার ফিল করলেন যে কি একজন তার সাথে তার রুমে প্রবেশ করে। আচ্ছা, তো তিনি আর কিছু মনে করেন নাই, তিনি শুয়ে পড়েন। পরদিন রাত্রে একই ঘটনা। তিনি পরদিন রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখতে পান যে একটা ছায়ার মতো, মানুষের মতো একটা ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, তিনি যখন এই ছায়াটাকে দেখছেন তিনি তার শরীরে কোনো শক্তি দিয়ে শরীর নাড়াতে পারছেন না। তিনি একটা জিনিস ফিল করছেন যে ছায়াটা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে তার শরীরে যেন কেউ স্পর্শ করে যাচ্ছে। তারপর তিনি অনেক সূরা কালাম পড়ার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। এমন সময় ফজর আজান দেয় এবং তার শরীরটা বাহার যে জিনিসটা, ওই জিনিসটা কমে যায় এবং তিনি সামনে থেকে ওই ছায়ামূর্তিটা সরে যায় এবং তিনি নড়াচড়া করতে পারেন। এই ঘটনাটা উনি সকালে উঠে ওনার স্বামীকে জানলে ওনার স্বামী এটা তত একটা পাত্তা দেয়নি। একদিন উনি পুকুরে গোসল করতে যান। গোসল করতে গেলে উনি যখন গোসল করার জন্য নামেন, উনি পানিতে নামার পর ওনার পায়ে কিছু একটা আলতো ভাবে স্পর্শ করে যায়। উনি গোসল করে যখন উপর থেকে উপরে ওঠেন উনি দেখেন যে পায়ের মধ্যে 3টা আঁচড়। আচ্ছা, তিনি চিন্তা করলেন যে হয়তো পুকুরের মধ্যে নালিটিকে মাছ আছে, ওর কাটা হয়তো এরকম দাগ। কিন্তু রাসেল ভাই, নালিটিকে মাছের কোনো একসাথে 3টা দাগ কখনো পড়ে না। তো তিনি আর কিছু মনে করলেন না, তিনি উপরে চলে আসলেন। ওই দিনের মধ্যে সপ্তাহ শেষ। তারপর একদিন দেখলেন যে একদিন দুপুরে উনি ভাত খাচ্ছেন ওনার বাচ্চাটাকে শুয়ে। উনি ভাত খেয়ে এসে দেখলেন যে ওনার বাচ্চাটা নড়াচড়া করছে না, বা একটা মানুষ বাচ্চা ঘুমালে শ্বাস প্রশ্বাস ফেললে যে বুক ওঠানামা ওটা করছে না। উনি ওনার বাচ্চাটাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন যে না, বাচ্চাটা মনে হচ্ছে ডেড হয়ে গেছে। উনি তাড়াতাড়ি করলেন কি ওনার বাড়ির পাশে একজন কবিরাজ ছিল, মানে গ্রামের কবিরাজ, এলাকার কবিরাজ, ওনার কাছে নিয়ে গেলেন। উনি ঝাড়ফুঁক করলেন, করে একটা পানির মধ্যে সুরা ফরে ফু দিয়ে পানিটা বাচ্চাটাকে দিতেই বাচ্চাটা চিৎকার করে ওঠে, মানে কান্নাকাটি করে ওঠে। তারপর ওই কবিরাজ একটা তাবিজ ওই বাচ্চাকে দিয়ে দিল। এখন কবিরাজ বললো যে আসলে আপনার বাচ্চার উপর একটা খারাপ বাতাস লেগেছিল, যার কারণে কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর উনি বাসায় এসে আবার জ্যাঠাকে বললেন, জ্যাঠা ওর বিশ্বাস করো না। একদিন ওনার সম্ভবত পরের দিনই ওনার মামাতো ভাই আসে, ওনার মামাতো ভাই একজন কবিরাজ। তো ওনার মামাতো ভাইয়ের কাছে উনি সব ঘটনা বললে, ওনার মামাতো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেদিন ভাত খেয়েছিলেন, যে জায়গাটায় বসে ভাত খেয়েছেন ওটা আমি দেখতে চাই। তো উনি গেলেন, গিয়ে দেখলেন ওই জানলা দিয়ে ওনার মামাতো ভাই যখন গাছের দিকে আর চোখে তাকালেন, জানলা দিয়ে তাকালেন, তাকে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ঘটনাটা কি। আপনি একটা কাজ করবেন, কালকে সকালে গোসল করে আপনি এই জায়গাটার মধ্যে আমি সার্কেল করবো এবং এখানে এসে বসবেন এবং আমি কালকে তার ট্রিটমেন্ট শুরু করবো আপনার। তো যে কথা সেই কাজ।
উনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওনার স্বামীও ছিল। ঘুম থেকে উঠে, ও রাসেল ভাই এখানে আবার উনি বলে দিয়েছেন গোসল করে যাওয়ার সময় যে আপনি যখন এক ডুব দিয়ে আসার জন্য বলা হয়েছে, যেখানে উনি গোসল করার সময় আঁচড়টা দিয়েছিলেন, ওনাকে বলা হয়েছিল যে আপনি এক ডুব দিয়ে চলে আসবেন। যদি আপনাকে পেছন থেকে কেউ ডাকে, মনে করুন আপনার স্বামী ডাকলো বা আপনার বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনলেন, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন। তো যেটি গেলেন, গিয়ে উনি ডুব দিয়ে আসার সময় উনি ওনার দেখলেন যে ওনাকে কেউ ডাম ধরে ডাকছে, ওনার বাচ্চার মতো কেউ কান্নাকাটি করছে, উনি আর ফিরে তাকালেন না পেছনে। তো উনি আসলেন, উনি এসে দেখলেন যে যেখানে বসে তিনি ভাত খেয়েছিলেন ওই জায়গাটার মধ্যে তার মামাতো একটা বড় সার্কেল করে, তিনি এবং পাশে একটা ছোট সার্কেল করে। তো যেটি মামাতো ভাই যেটিকে বলে যে আপনি এই বড় সার্কেলটার মধ্যে আমাকে পিছন করে বসবেন, পিঠ করে বসবেন, আর আমি আপনাকে একটা হাতে আয়না দিলাম, ওই আয়নার মধ্যে কি কি দেখা যায় ওইটা আপনি আমাকে বলবেন। তারপর যেটি ওই বড় সার্কেলে ওনাকে পিট করে বসলো, উনি ওই সার্কেলটার মধ্যে এবং ছোট যে সার্কেলটা ওটার মধ্যে ওনার মামাতো ভাই একটা হাতে জালি বেত নিয়ে বসলো। তারপরে উনি দোয়া পড়া শুরু করলেন। এক পর্যায়ে যেটি বলছে যে এখন আমি আয়নাতে একটা পাখি দেখছি, এখন একটা গরু দেখছি, এখন একটা ছাগল দেখছি। এভাবে বলার পর কিছুক্ষণ পর উনি বললেন যে ভাইয়া আমি এখন একটা মানুষের অবয়ব দেখছি, ছায়া দেখছি বা ছবি দেখছি, যেটা মানুষের মতো খুবই বিশ্রী চেহারা। উনি ভয় পেয়ে যায়। এটা বলার সাথে সাথে ওনার যে মামাতো ওই যে ছোট সার্কেলটা করে রেখেছে ওটার মধ্যে সুরা পড়ছে, সজোরে আঘাত করছে, ওই জালি বিদ্যে সজোরে আঘাত করছে। আর উনি দিক দিয়ে বলছেন যে ভাইয়া আমি যে লোকটাকে দেখতে পাচ্ছি তার বাম চোখটা আস্তে আস্তে এটা স্ক্র্যাচ করছে এবং আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো হচ্ছে তো উনি বলছেন হঠাৎ করে তিনি বললেন যে ভাইয়া এখন ওই লোকটা চলে গেছে। এই কথাটা বলার সাথে সাথে ওনার মামাতো ভাই আঘাত করে বন্ধ করে দিয়ে এমন বলে যে আপনি সার্কেল থেকে বেরিয়ে আসেন। তখন উনি যা কাপড় চোপড় পরে আসে, ওই যে ভেজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে আসে। আসার পরে জ্যাঠা এমন যেটি উভয়ে ওনাকে জিজ্ঞাসা করে আসলে ঘটনাটা কি হয়। বললো যে আসলে ঘটনাটা হচ্ছে আপনি নতুন আপনার যেহেতু একটা বাচ্চা হয়েছে, আপনি দেখতেও সুন্দর, এবং যখন মাগরিব রক্তে আপনি এখানে বসে ভাত খাচ্ছিলেন ওই গাছটার মধ্যে একটা খারাপ জিন ছিল যে আপনাকে নজর দেয় এবং আপনার সাথে সেই খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আপনি নামাজ রোজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই জন্য সে আপনার পাশে আসতে পারেনি, বাট সে আপনার একটা ভালো ক্ষতি করার চেষ্টা করছিল, যার কারণে সে আপনার পেছনে লাগে। এবং আজকে যখন আমি আপনাকে যখন আয়নাটা দিই, যেমন যখন আপনি একের পর এক বলছেন, তখন সে আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে আপনাকে সে ভুলানোর চেষ্টা করে যে আপনি যাতে তার চেহারাটা না বলেন। আপনি যদি সাথে সাথে কোনো একটা কিছু পড়তেন এবং আমি যদি আঘাত করতাম, তাহলে ওই আঘাতটা তার গায়ে না পড়ে অন্য একটা কিছুর উপর পড়তো, এমন সে আপনাকে ছাড়তো না। আজকে যেহেতু আঘাত করার পর সে চলে গেছে, তার মানে আপনার কাছ থেকে সে টোটালি বিদায় নিয়েছে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS ও যাব এবং বেশ কিছু আমরা কমেন্টও পড়বো। তার আগে একটু বলি যে 2009-এ আমি একবার এই আমার প্রথম আমি আমার আগ্রহ জন্মায় বা আমি নিজে কিনে ফেলি শখ করে এই ট্যারো কার্ড আর কি। আমাদের অনেকেই আছেন যারা এই কার্ডটির নাম ঠিক মতো উচ্চারণ করতে পারেন কিনা। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো এগুলো কম বুঝি, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে এরকম যে পৃথিবীতে রহস্যময় অনেক কিছু আছে সত্যি। একটা জিনিস কি জানেন, যে এই সমস্ত বিষয় হরোস্কোপ, আমি এই জিনিসটা খুব সহজ করে বলি আর কি, আমি এটা বিশ্বাস করি আর কি। ধরুন হরোস্কোপ বা কার্ড আপনাকে কোনো একটা কিছু বললো, আপনি এটা বিশ্বাস করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে এটা আপনার জন্য কাজ করা শুরু করবে। আসলে কিন্তু কাজ করছে আপনার বিশ্বাসটা। আপনি যদি মনে করেন, আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে কালকে আপনার সঙ্গে এটা ঘটবে, কি জানা হয়তো ঘটবে, বিশ্বাস একটা জোর আছে তো। কিন্তু আপনি দেখবেন যে আপনার কাছে আজকে 1 টাকাও নাই, আপনি কোনো সময় ভাববেন না যে কালকে আমি 1 কোটি টাকা পাবো। আপনি এটা বিশ্বাসই করবেন না মন থেকে, আপনি এটা বিশ্বাসই করবেন না, তাই না? তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত জিনিস এই জন্য আমি খুব সিরিয়াসলি নিতে নিষেধ করি, যে সেটা হচ্ছে কোনো জিনিস আপনার বিশ্বাস কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস। যে কোনো সময় যে কোনো কিছুতে আপনি বিশ্বাস করে সেটা আবার ক্ষতি দেখে নিয়ে আসবেন না নিচে। এই যে আমরা যাই বলি না কেন, যে ভাগ্য দেখি বা যাই বলি না কেন, নিজের সম্পর্কে আপনাদের জানতে চাওয়া, এই সমস্ত কিছু, এইগুলোর একটা বিরাট ব্যাপার কিন্তু ফলতে শুরু করে, কিন্তু তার একটা বিরাট কারণ হচ্ছে আপনার বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন তাহলে হয়তো এটা ফলতে পারে। এটাও আমি একজন, আমার খুব পছন্দের একজন মানুষ,
তার কাছ থেকে শুনেই আমি আপনাকে বলছি। এটাও আমার নিজের জ্ঞান না, আমি এটা সংগৃহীত, এটা আমার আরো অনেক কিছুর মতোই। তো সেটাই বললাম আর কি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে আপনি যদি মনে করেন যে না আপনি এটা শুনবেন এবং আপনি শুনে ভুলে যাবেন বা আপনার কাছে এটা কোনো ব্যাপার না, এবং মানে যদি মাসটার মধ্যে খোঁচাতে থাকে আহা আমার নাকি এই পানিতে যাওয়া নিষেধ, তার মানে তো আমার নৌ ভ্রমণ চলবে না, আহা আপনি হয়তো কাজ করেন, আপনি হয়তো মেরিন ইঞ্জিনিয়ার, আপনি এটা মাথার মধ্যে সারাক্ষণ নিয়ে আপনি এই কাজটা করছেন। আপনি ভাবছেন যে কালকে আমার যাত্রা শুভ না, কিন্তু আপনাকে কোথাও যেতেই হবে, এটা অস্বস্তি, এবং সেটা আপনি যদি বিশ্বাস করে ফেলেন যে আজকে যাত্রাতে মানে আমার ডেফিনেটলি খারাপ কিছু ঘটবে, এই বিশ্বাসটা কিন্তু অনেক বড় একটা শক্তি আছে ভাই। এটা একটু সাবধানে থাকবেন এই বিষয়গুলো নিয়ে। আমি কোনো সময় আমি চেষ্টা করি পারতপক্ষে আমি ভবিষ্যৎ জানতে চাই না, এবং আমি যখন দেখি যে আরো দেখি যে অনেকের ভবিষ্যৎ হুবহু মিলে যায়, তাদের কাছে যখন খোঁজ নিয়ে দেখি তখন দেখি যে তারা আসলে বিশ্বাস করেছেন এবং সেই কারণেই মিলেছে। যারা বিশ্বাস করেন তাদের কতটা আমি খুব আক্রান্ত হতে দেখিনি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, হঠাৎ করে মনে আসলো তাই বললাম আর কি। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই SMS করছেন এবং আমাদেরকে মিজান SMS, আচ্ছা সবাই আসলে অনেক কিছু জানতে চান। এরপরে জাকিয়া সুলতানা আমাদের সাথে আছেন এবং মান্ডেতে সৌদি আরব যাচ্ছেন তিনি, আর তার আম্মু দোয়া করতে বলেছেন। ডেফিনেটলি দোয়া করবো, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এবং আশিক আমাদের SMS করেছেন, লাশের যে কোনো স্টোরি মারাত্মক লাগে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তারিকুল আমাদের সাথে আছেন, বোথ এফ এম জোস লাগছে, অনেক মজা পাচ্ছেন তিনি। ফাহিম আমাদের সঙ্গে আছেন, সুমন আমাদের সঙ্গে আছেন, হালকা বৃষ্টি হচ্ছে সেখানে এবং তিনি শুনছেন আমাদেরকে। রকি এবং মিমো আমাদের সাথে আছেন ইফরান আমাদের সঙ্গে, যারা দেশের বাইরে থেকে শুনছেন অ্যাপ দিয়ে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি জানি যে অনেকে এখন লাইভ শুনছেন, স্পেশালি সৌদি আরব থেকে অনেকে শুনছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই যারা দেশের বাইরে আছেন, ইউএসএ থেকে শুনছেন, আমেরিকা থেকে শুনছেন, যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে শুনছেন, যারা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে আছেন, যারা অনেকে মানে কোন জায়গা থেকে শুনছেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন জায়গা থেকে আমাদের শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের এই সঙ্গে থাকাটা না আমাদের অনেক উৎসাহ দেয়। এবং সাজ্জাদ আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ থেকে, সাদমান হাফিজ আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে, বুলবুল তেজগাঁও থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফরাজ এবং জাসিয়া আজিমপুর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন লি গুলশান থেকে, পিউল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নির্বাক, এবং আমাদের সঙ্গে এমডি ইমরান আমাদের সঙ্গে আছেন। যাই হোক, আমরা একটা ছোট বিরতি নেব। বিরতির আগে একটা কথা বলে দিই ভাই, যা ঘটুক না কেন আপনার সঙ্গে সহজ হয়ে গেছে আপনার জন্য। একটা ছোট বিরতির পর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার কথায় যাবো। আমি আবু সুফিয়ান, আমি এসেছি টাঙ্গাইল থেকে। তো ঘটনাটা হলো আমার দুলাভাইকে নিয়ে, আজ থেকে 2 বছর আগে। তো তিনি একটা ব্যবসা করতেন, তো ব্যবসার কারণে তার কিছু শত্রুতার সৃষ্টি হয়। তো তিনি কিন্তু অথরিটি তার অফিসে যান, তো আর ব্যাক করেন না। তো আমরা অনেক খোঁজাখুঁজি এবং খোঁজ নেওয়ার চেষ্টা করি, যখন তার খোঁজ খুঁজে পাইনি, তো তখন আমরা বিভিন্ন কারণবশত ইচ্ছা জাগ্রত বশত একজন মানে যারা আয়না দেখতে পারে বা জিন হাজির করে তাদের কাছে যাই আর কি, আসলে তিনি ঠিক আছেন কিনা, বা বোতল বশত যখন যাই, তো তিনি বলেন যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো তিনি বলেন যে ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য তো কিছু মানে দোয়ার দিকে পড়তে হবে, তো দোয়ার দিকে পড়লে তিনি অটোমেটিক ঠিক হয়ে এবং ব্যাক করে আসবেন। তো
তিনি এরকম দোয়া পড়তে থাকেন, তো সারা রাত যায় এভাবে। তারপরে দিন সকালে তিনি যথারীতি ফিরে আসেন। তো তারপরে আমরা আবার কৌতূহলবশত, যেহেতু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে বা কি তা জানার জন্য আবার তাদের কাছে ব্যাক করি যে আসলে ঘটনাটা কি। তো তখন তারা আমাদের বাসায় আসে এবং তারা হাত চালান বলতে যেটা বোঝায় আর কি, হাত চালান দেয়। তো হাত চালান দেওয়ার পরে আমাদের বাসার ওয়ারড্রোবের ডয়ারের ভিতর থেকে একটা তাবিজ টাইপের কিছু একটা পাওয়া যায়। তো তাবিজের উপরে একটা লাল রঙের সুতা দিয়ে পেঁচানো ছিল, যে সুতাটা ছিল আমার ভাইয়ার সম্পূর্ণ দৈর্ঘ্যের সমান, মানে পা থেকে মাথা পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য, সুতাটার দৈর্ঘ্য ততটুকুই ছিল। তো এবং সেই কাগজে লাল রঙের কালি দিয়ে বিভিন্ন টাইপের অনেক মন্ত্রতন্ত্র লেখা ছিল। তারপরে মানে তার যাতে ব্রেনের মস্তিষ্কের উপর ইফেক্ট পড়ে এরকম কিছু টাইপের লেখা ছিল, তিনি বললেন আর কি। তো তারপর আমরা যখন জানতে চাইলাম যে এটার প্রভাব কিভাবে কাটানো যাবে, কিভাবে নষ্ট করা যায়, তো তিনি আমাদের পরামর্শ দিলেন যে এই জিনিসটা পুড়িয়ে ফেলতে হবে। তার মধ্যে একটা কথা মিস করছি, যে আমরা যখন মানে জিনিসটা পাইছিলাম, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কিভাবে বাসার ভিতরে আসছে। তো তিনি আমাদের জানালেন যে জিনিসটা আসলে জিন বা কোনো খারাপ কিছু দ্বারা চালান করা হয়েছিল আমাদের ঘরের ভিতরে। তো সেই তাবিজটাকে যখন তিনি পুড়িয়ে ফেলতে বললেন, তো সেই তাবিজটাকে নিয়ে আমি নিজে যখন মানে একটা নির্জন জায়গায় যাই এবং আগুন দ্বারা পুড়িয়ে ফেলার চেষ্টা করি, তো প্রথমত চেষ্টায় আমি বিফল হই, কাগজটাকে আগুন কোনো মতে ধরাতে পারছিলাম না, আর সেটা কোনো রকমের পুড়ছিল না। তো আমি চিন্তা করলাম যে আশেপাশে কিছু খড়কুটো জোগাড় করে সেখানে রেখে তো আগুনটা ধরাই। তো আমি কিছু খড়কুটা জোগাড় করে কাগজটা রেখে যখন আগুন ধরালাম, তো তারপরে খড়কুটা সব পুড়ে গেল, কিন্তু কাগজের তেমন কোনো ক্ষতি হয়নি, লেখাগুলো ঠিক আগের মতোই অক্ষত ছিল। তো পরবর্তীতে আবার সে কাগজটা নিয়ে যখন আমি ব্যাক করি, তার কাছে যাই, তো তিনি বললেন যে এটা এত মানে খারাপ একটা কিছু দ্বারা মানে চালান করা হয়েছে যে এটা আমরা কোনো রকমে নষ্ট করতে পারতেছি না। তো তিনি আমাদের পরামর্শ দিলেন যে তুমি এটা পানিতে ফেলে দিয়ে আসো, তো তোমার এটার প্রভাব আস্তে আস্তে কমে যাবে। তো আমি এটা নিয়ে আবার পানিতে ফেলে দিলাম। তো পরে ধীরে ধীরে আমার যে দুলাভাই ছিল উনি মানে সুস্থ হয়ে ওঠেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি অনেক কষ্ট করে আসছেন, এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ সেই কারণে। আশা করছি আপনি অনেক এনজয় করেছেন। আমি এতক্ষণ ধরে যিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, আসলে খুব অল্প প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, তার একটা বিরাট কারণ তো সময়, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মানে সবার এখন উত্তর দেওয়া সম্ভব না, এভাবে তো আমরা আলাদা কোনো ইয়ে করিনি, মানে আরো অনেক ঘটনা বলতে এসছেন। একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে এই যে মানুষের সম্পর্কে বলেন এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেন, এই জন্য আপনার কোনো ক্ষতি হয় না বা আপনার কোনো সমস্যা হয় না? তো মানুষের সমস্যাগুলো যখন আইডেন্টিফাই করা যায়, তখন সেই সমস্যাগুলো সমাধানের একটা পথ অটোমেটিক বেরিয়ে যায়। না, আপনার কোনো সমস্যা হয় কিনা আমি সেটা জানতে চাচ্ছি। সমস্যা হলো যে কিছু কিছু মেজর পাওয়ার থাকে যাদের সাথে ফাইট করতে হলে তখন কিছু সমস্যা হয়। না, আপনার কেউ ক্ষতি করে না, আপনি যে অনেকের সমস্যার সমাধান করে দেন, এই জন্য আপনার উপরে কোনো দিন কোনো কেউ ক্ষতি করে না, কখনো কোনো ক্ষতি হয় না, এবং আপনার শারীরিক বা মানসিক দিক দিয়ে আপনি কোনো প্রোটেকশন নিয়েই আমি কাজগুলো শুরু করি এবং শেষ পর্যন্ত সেটা চালিয়ে যাই। আচ্ছা, এবং সেটা এবং আপনি মানে এ পর্যন্ত তাও কতজন মানুষের সমাধান করেছেন? হ্যাঁ, চেষ্টা করে গেছে এবং কি আল্লাহ দিলে তার উপকার পাইছেন, এবং এটাকে কন্টিনিউয়াস আমি রাখতে চাচ্ছি। ওকে, সো একজন শুধুমাত্র তুলা রাশি হলেই আপনার হয়, আর কোনো কিছু দরকার হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক কষ্ট করে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন, আপনি নিজেও টায়ার্ড। সবাইকে অনেক অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাব, খুব অল্প সময় আছে, ছোট্ট করে যদি আপনি আপনার ঘটনাটা বলেন, ছোট্ট করে প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি ইয়ারশন। এটা আমার দ্বিতীয় ঘটনা। তো আমার ঘটনা আমার ফ্রেন্ড হৃদয়ের কাছ থেকে নেওয়া। এটা তার ভাবির এলাকা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। তো হৃদয়ের ভাবিদের বাড়ির কিছু দূরে ছিল জঙ্গল টাইপের, আর জঙ্গলটা ছিল অনেক ঘন। আর এই ঘটনাটা হচ্ছে আজ থেকে 25 থেকে 30 বছর পূর্বে। তো ওখানে শোনা যেত ওই জঙ্গল দিয়ে অনেকে রাতের বেলা যদি কেউ যেত, অনেকে দেখতে পেত চাঁদের আলোতে যে একটা গাছের নিচে একটা খাটিয়া রাখা থাকে, লাশের খাটিয়া এরকম, কিন্তু কেউ লাশ দেখতো না। কিন্তু অনেক সময় আবার অনেকে
শর্ট টাইম কারো কোথায় যাওয়ার দরকার পড়লে সময় বাঁচাতে ওই জঙ্গলটা ব্যবহার করতো। ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকে আবার দেখতো খাটিয়াটা, কেউ দেখতো স্টিল ওখানে রাখা আছে, আবার কেউ কেউ এমনও দেখেছে যে খাটিয়াটা মাটির নিচ থেকে আস্তে আস্তে উঠছে, আচ্ছা, উপরে উঠছে এরকম। তো এগুলো তারাও জানতো। তো ওই আমার ফ্রেন্ডের ভাবি, ওনার বাবা আর চাচার একদিন রাতে ঘুমাবে এমন সময় তাদের গোয়ালের গরুগুলো ডাকাডাকি শুরু করে। তো তারা কৌতূহলবশত চিন্তা করে যে হয়তোবা চোর এসছে। তারা বের হয়ে দেখে গোয়ালে কোনো গরু নেই। তো তারা ওই গরুটা খুঁজতে বের হয়। তারপর তারা ওই খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা ওই জঙ্গলের ভিতর চলে যায়। জঙ্গলের ভিতর চলে যেতে ওই ভাবির বাবা দেখেন, বাবা আর চাচারা ছিলেন, তো একজন দেখতে পান যে ওই খাটিয়াটা দূরে অমাবস্যার চাঁদের আলোতে দেখা যাচ্ছে, আর খাটিয়াটা জ্বলজ্বল করছে, যেরকম স্বর্ণের খাটিয়া এরকম। তো এটা দেখার পর তাদের ভেতর লোভ টাইপের কিছু একটা কাজ করে, যে স্বর্ণে যেহেতু তারা কৌতূহলবশত কাছে যেতে থাকে। তো তারা আস্তে আস্তে যখন কাছে যাওয়ার পর তারা দেখতে পায় যে খাটিয়াটার মধ্যে সাদা কাফনে পেঁচানো একটা লাশ। এটা দেখার পর তারা খুব ভয় পেয়ে যায়, এবং তারা 3 জন ছিল ওখানে, তারা 3 জনই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে আসে, সবার কাছে ঘটনাটা বলে। তারপর কিছুদিন পর তারা ডিসাইড করে যে 8-10 জন মিলে ওখানে গিয়ে আসলে ঘটনাটা কি সেটা আইডেন্টিফাই করার জন্য। তো তারা ঠিক করলো একদিন রাতের বেলা যাবে 7-8 জন মিলে। তারা মশাল হাতে বের হয় রাতের বেলা। তো ওই জঙ্গলের ভিতর যখন তারা যায়, গভীর অনেক খোঁজাখুঁজির পর ওটা পাচ্ছিল না। তারপর যখন জঙ্গলের গভীরে যায়, দূর থেকে চাঁদের আলোতে দেখতে পাচ্ছিল যে ওই খাটিয়াটা ওখানে আছে, এবং চাঁদের একটু আলোতেও ওটা জ্বলজ্বল করছে, এরকম স্বর্ণের ছিল। তো তারা যখন সামনের দিকে যে 8-10 জন মশাল নিয়ে, প্রথমে দূর থেকে তারা দেখতে পাচ্ছিল যে খাটিয়াটা শুধু রাখা, কিন্তু ওখানে কিছু ছিল না। তো তারা যখন কাছে যায় তখন দেখে খাটিয়াটার মধ্যে সাদা কাপড়ে পেঁচানো একটা লাশ। এটা দেখার পর তারা কিছুটা ভয় পেলেও তারা চিন্তা করে যে আমরা তো 8-10 জন আছি, হয়তো কোনো ক্ষতি হবে না। তো এর কিছুক্ষণ পরেই ঘটে লোমহর্ষক ঘটনা। সেটা হলো তাদের বর্ণনায় যে যেই লাশটা রাখা ছিল খাটিয়ায়, লাশটা আস্তে আস্তে অটোমেটিক উপর দিকে উঠে যাচ্ছে, শূন্যে ভাসছে হাওয়ায়। তো খাটিয়া থেকে অটোমেটিক উপরে উঠে যাচ্ছে। একটা সময় 7-8 ফিট উপরে উঠার পর লাশটা থেমে যায়, একদম ভাসমান অবস্থায় থেমে যায়। এটা দেখার পর তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং আর নিজেদের ঠিক রাখতে পারে না। তারা ওখান থেকে সবাই দৌড়ে চলে আসে, এবং পরবর্তীতে তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনার মাধ্যমে ওই জায়গাটা নিষিদ্ধ ঘোষণা করে, এবং কেউ যেন ওইদিকে না যায় ওইরকম ব্যবস্থা করে, কারণ ওইদিকে গেলে কারো বিপদ হতে পারে। এই জন্য পরবর্তীতে আর কোনো সমস্যা নেই। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের আজকের একটা প্রচেষ্টা ছিল, এবং গতদিন উনি এসেছিলেন আমাদের সাথে, এবং এসে উনি বলেছিলেন আমাদের সাথে, যিনি নাম বলতে চান না, তিনি বলেছিলেন যে আজকে তুলারাশি পাওয়া যায়নি। তো আজকে উনি নিজের উদ্যোগে এসেছিলেন, এবং একটা জাস্ট নমুনার জন্যই আর কি তিনি একটা পরীক্ষামূলক ভাবে আজকে কয়েকজনের নাম তিনি বলেছেন, এবং এটা হচ্ছে র্যান্ডম বেছে নিয়েছেন, এরকম না যে সবারটা। আমরা অনেকের নামই দিয়েছিলাম, 4 জনের নাম উনি বলেছেন তাৎক্ষণিকভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কষ্ট করে আপনি এসেছেন এখানে। বাট আমি বলবো যে এই সমস্ত জিনিস জানতে চাওয়ার এবং সবকিছুর চাইতে আমরা যেটা করি সেটা হচ্ছে একদম পুরোপুরি ফান করি আর কি, যে আজকে ঘটনা শুনছি, ভয়ের ঘটনা, ভয় পাচ্ছি, কালকে ভুলে যাচ্ছি, সেটা সবচেয়ে ভালো। কিন্তু সমস্যা হলে তখন অনেক অনেক বেশি আমরা ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। সেজন্য আমাদের সৃষ্টিকর্তা আছেন, এবং তার কাছে আমরা নতজন হয়ে প্রার্থনা করতে পারি, সেটা সবচেয়ে ভালো ব্যাপার। সিরাজ আমাকে ডুমারিয়া থেকে SMS করেছেন, হিমেল নারায়ণগঞ্জ থেকে আমাকে SMS করেছেন, শফিকুল SMS করেছেন।